আমাদের আজকের গল্প অভিষেক বর্মনের লেখা রাতের কান্না। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, রাজ চট্টোপাধ্যায়, অঙ্কন, প্রীতম এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। এমন পাতলার দিনে গরম চা, খবরের কাগজ, এই দুটো জিনিসই কিন্তু খুবই ভালো লাগে, তাই না কাকাবাবু? শিষ্যের কথা শুনে রঞ্জন রায় একটু হাসলেন, তারপর বললেন, হ্যাঁ, তবে সে কথা সত্যি হতে পারে হাতে যখন কোনো কাজ না থাকে। একটু থেমে তিনি আবার বললেন, শোনো বিদ্যুৎ, তোমাকে ভালোবাসি বলেই দু একটা কথা বলছি। এই ভালো লাগা এই ব্যাপারটাকে এত হালকাভাবে কখনো নিও না। গরম চা আর ওই খবরের কাগজ হাতে নিয়ে মজলিসি দোকানের জীবন বেশ কেটে যেতে পারে, কিন্তু গোয়েন্দাদের জীবন কি তাই? গোয়েন্দাগিরিকেই যারা জীবনের ব্রত বলে গ্রহণ করেছে, তাদের কাছে চা, খবরের কাগজ বা সিগারেট হবে গায়ের জামা কাপড়ের মতন অতিরিক্ত পদার্থ। জামা কাপড়ের মতোই তাদের যে কোনো দু একটা জিনিস যেন যখন খুশি তখন ছেড়ে দেওয়া যায়। কিন্তু গোয়েন্দা যে সে ছাড়তে পারে না কোন জিনিস তা বলতে পারো বিদ্যুৎ? সে জিনিসটা হচ্ছে কাজ। গোয়েন্দার জীবনই হচ্ছে কাজের সমষ্টি। কাজ দেখলেই সে ঝাঁপিয়ে পড়বে, কাজই শুধু তার ভালো লাগবে, সে কাজে বিপদ থাকুক বা নাই থাকুক। ডিটেকটিভ রঞ্জন রায়ের কথায় তার প্রিয় শিষ্য বিদ্যুৎ মিত্র একটু অপ্রস্তুত হলো। কিছু ক্ষুণ্ণভাবে সে বলল, হ্যাঁ কাকাবাবু, সে কথাটা ঠিকই। কাজ আমাদের আদর্শ, কাজই আমাদের আনন্দ। কিন্তু তবুও তো আমাদের জীবনের একটা হালকা দিকও আছে, তাই না? খাওয়া দাওয়া, গান বাজনা। তা গোয়েন্দাদের কি সেসব থাকতে নেই? আমি সেইভাবেই কথাটা বলেছি কাকাবাবু। বিশেষত এই বেলা 4টের সময় এমন ঝড় বৃষ্টি আর যা অন্ধকার হয়ে এসেছে, তাতে কি আর গভীরভাবে কিছু ভাবা চলে? রঞ্জন রায় বুঝলেন যে শিষ্য একটু ক্ষুব্ধ হয়েছে, তাই তিনি কিছু স্নেহের সঙ্গেই বললেন, আমি তোমার দোষ দিচ্ছি না বিদ্যুৎ, তুমি যা বলেছ বা ভেবেছ সে খুবই স্বাভাবিক। কিন্তু আমি কেবল এটুকুই বোঝাতে চাই যে তোমার ও আমার দৃষ্টি বা অনুভূতি যেন সাধারণ মানুষের মতো একেবারে একেবারে স্থূল না হয়ে পড়ে। সর্বদাই মনে রাখবে, আমরা মানে গোয়েন্দারা অন্যের চেয়ে এক স্তর উঁচু। কাজে আমাদের ভালো লাগা বা না লাগার অনুভূতি হবে কিছুই অন্যান্য সাধারণ। একটা উদাহরণ দিচ্ছি বিদ্যুৎ, এই আজকের অবস্থাটার কথা ভাবো দেখি। বেলা 4টের সময় এমন অন্ধকার, ঠিক যেন একেবারে নিঝুম রাত। এমন যে হবে কে তা ভেবেছিল? হয়তো অনেকেই এখন আমার মতন কল্পনার তুলিতে চোখ রাঙিয়ে চা আর খবরের কাগজ নিয়ে একেবারে মশগুল হয়ে বসে রয়েছে। কিন্তু তোমার বা আমার অতটা মানায় না কিন্তু। কারণ কে জানে এই বাদলার দিনে, এই দুর্যোগের মাঝেই তোমারও আমার জন্য কোনো সাংঘাতিক একটা কাজ এগিয়ে আসে। কি বলো? এমন সময় লোকে বাইরে যেতে কিন্তু ভয় পায়, কিন্তু আমাদের হয়তো এরই মাঝে ছুটে বেরিয়ে যেতে হবে। আর আমাদের সাথে সাথে ছুটে যাবে হয়তো কোনো কোনো নরঘাতক বা গুপ্ত বিভীষিকা। বিদ্যুৎ, এই নিয়েই না আমাদের গোয়েন্দা জীবন। কি বলো? হ্যাঁ কাকাবাবু, আপনি যা বলেছেন। হঠাৎ টুং করে টেবিলের ঘন্টা একটা আওয়াজ হলো। বোঝা গেল যে রঞ্জন রায়ের বিদ্যুৎ জীবন ঘরে ঢোকবার অনুমতি চাইছে। হ্যাঁ, এসো। বলে রঞ্জন রায় অনুমতি দিতেই জীবন ঘরে ঢুকে নিঃশব্দে একখানি কাগজ প্রভুর সম্মুখে রাখল। রঞ্জন রায় কাগজখানা পড়লেন। বিশেষ কাজে এখনই দেখা করতে চাই, শ্রী সুরেশ প্রসাদ বসু। যাও, নিয়ে এসো। দেখলে তো বিদ্যুৎ, গোয়েন্দা জীবনের মজাটা দেখলে? এমন দুর্যোগের মাঝে যিনি দর্শন প্রার্থী হয়েছেন, নিশ্চয়ই তিনি তোমার চা আর খবরের কাগজের রঙিন স্বপ্নটা নষ্ট করতে এসেছেন। সেই মুহূর্তে ভৃত্য জীবনের সঙ্গে যিনি ঘরে ঢুকলেন তিনি এক মাঝবয়সী ভদ্রলোক। তার দেহ বলিষ্ঠ ও সুগঠিত, পরনে খদ্দর ও খদ্দরের জামা, মুখ তার মলিন ও চিন্তাকুল। আসুন আসুন, বসুন। রঞ্জন রায় তাকে অভ্যর্থনা করলেন।
আপনারই নাম সুরেশবাবু? ভদ্রলোকটি চেয়ারে বসতে বসতে বললেন, আগে হ্যাঁ, আমারই নাম সুরেশ প্রসাদ বসু। আপনি সম্ভবত বিখ্যাত ডিটেকটিভ মিস্টার রঞ্জন রায়। আগে হ্যাঁ, আমার নামে রঞ্জন রায়, আর ইনি আমার সুযোগ্য সহকারী বিদ্যুৎ মিত্র, বিশ্ববিদ্যালয়ের একজন কৃতী ছাত্র। এই বলে রঞ্জন রায় তার শিষ্য বিদ্যুৎ মিত্রকে দেখিয়ে দিলেন। নমস্কার মিস্টার রায়। অ্যাকচুয়ালি আমি বড় বিপন্ন, তাই আজ এমন দিনেও আপনার কাছে ছুটে এসেছি। বলুন, ব্যাপারটা কি বলুন। হ্যাঁ মানে তাহলে শুনুন আমার কেসটা। আমি একজন কংগ্রেস কর্মী, কলকাতায় থাকি। আজ সকালে আমি আমার ভগ্নির কাছ থেকে একটা টেলিগ্রাম পেলুম। সে জানিয়েছে তার স্বামীর আকস্মিক মৃত্যু হয়েছে, তাই আমায় যেতে লিখেছে। আমার ভগ্নী এবং ভগ্নিপতি কলকাতা থেকে প্রায় মাইল 40 দূরবর্তী ওই নিজুমপুর গ্রামে থাকতেন। আমার ভগ্নিপতি আনন্দময় ঘোষ এখানে এক সাহেবী অফিসে কেরানির কাজ করতেন। রোজ তিনি যাতায়াত করতেন নিজুমপুর থেকে। আমি টেলিগ্রাম পেয়েই নিজুমপুর যাত্রা করি। নিজুমপুর পৌঁছতে 2টো বাজল। তখনও লাশ সরানো হয়নি। আমি ঘটনাস্থলে গেলুম। নিজুমপুর স্টেশন থেকে নিজুমপুর গ্রামের যে অঞ্চলে আমার ভগ্নিপতির বাড়ি, সেখানে যাওয়ার 2টো রাস্তা আছে। ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তাটার মাঝে একটা কোণ আছে বলে এই রাস্তায় স্টেশন থেকে বাড়ি যেতে মিনিট 10 দেরি হয়। এছাড়া গ্রামের প্রান্ত দিয়ে যে রাস্তা গেছে সেটা কাঁচা পথ, মাঝে মাঝে ভাঙা, এবং মধ্যে এক জায়গায় একটা উঁচু ঢিপির মতো পাশ দিয়ে যেতে হয়। এই ঢিপির নাম মোল্লার ঢিপি। এর উপরটা ঝোপ জঙ্গলে ভর্তি, তারপরে নিচু জলা, ওপর থেকে নিচে প্রায় 100 হাত হবে। যাক, গিয়ে শুনলুম আনন্দবাবু রাত্রে স্টেশন থেকে ফেরবার পথে ওই ঢিপি থেকে পড়ে মারা গেছেন। তার দেহ তখনও ঢিপির নিচে জলার ধারটাতে পড়েছিল। পুলিশ বলছে অপঘাত মৃত্যু। আপনারা দেহ নিয়ে যান, দাহ করুন। কিন্তু আমার দৃঢ় ধারণা এর মধ্যে কোনো রহস্য আছে। তাই এই মৃত্যু রহস্য ভেদ করবার জন্যে আপনাদের সাহায্য চাই। আচ্ছা, এই আনন্দবাবু কি রোজ সন্ধ্যায় ওই পথে বাড়ি ফিরতেন? হ্যাঁ, সেরকমই শুনেছি। বুঝতেই তো পারছেন, ডেলি প্যাসেঞ্জারের পক্ষে 10 মিনিট আগে বাড়ি ফেরা কি কম লাভ? ও পথে খুব লোক চলাচল আছে কি? তা লোক নেহাত অল্প চলে না। এর আগে এরকম অপঘাতে কেউ কি মারা গিয়েছে? তা তো আমি ঠিক বলতে পারবো না। চলতি রাস্তা থেকে ওই ঢিপির খাড়া কিনারাটা কত দূর? 40-50 হাত হবে। সেদিকটা কি খোলা? আগে না, ওই ছোট ছোট ঝোপ জঙ্গল আছে। অন্ধকার পথ ভুল করে ওদিকটায় গিয়ে পড়া সম্ভব বোধ হয় নাকি? আগে না, কাটা গাছের জঙ্গল আছে, কাজেই পদে পদে টের পাওয়া যাবে। কিছু মনে করবেন না, এই আনন্দবাবু কি নেশা টেশা করতেন নাকি? তিনি ওই বিড়ি চুরুট পর্যন্ত খেতেন না। আপনাদের কার উপরে সন্দেহ হয়? কারোর উপরে সন্দেহ হয় না। তবে কোনো রহস্য আছে সে কথা বলছেন কেন? ব্যাপারটা আমার বিশ্বাস হচ্ছে না বলে। আনন্দবাবু পথ ভুলে ওদিকে যেতে পারেন না। ওখানকার তিনি স্থায়ী বাসিন্দা, তার উপর ডেলি প্যাসেঞ্জার। আপনার যদি এ বিষয়ে কোনো অভিজ্ঞতা থাকে তাহলে বোধহয় জানেন যে ডেলি প্যাসেঞ্জারদের চোখ বেঁধে ছেড়ে দিলেও তারা রাস্তা হেঁটে ঠিক বাড়ি যেতে পারবে। রাস্তায় কোথায় কোন ইটখানা উঁচু হয়ে আছে, কোথায় গর্ত, সব তাদের মুখস্থ। মৃতদেহ প্রথম কে আবিষ্কার করে? ওই কয়টা রাখাল ছেলে সকালে গরু চড়াতে গিয়ে শেয়ালের ডাকে তারা আকৃষ্ট হয়। রাত্রে কোনো খোঁজ খবর হয়নি? আগে না, তার কারণ আমার বোন ভেবেছিল আনন্দবাবু বোধহয় কালীঘাটে তার পিসিমার বাড়ি গিয়ে থাকবেন। কাশী থেকে তার এক পিসিমা সম্প্রতি ফিরে এসে কালীঘাটে রয়েছেন। কয়েকদিন আগে থেকেই আনন্দবাবু বলেছিলেন একদিন পিসিমার ওখানে যাওয়া দরকার। তাই আমার বোন সুষমা ভেবেছিল আনন্দবাবু কালীঘাটেই গেছেন, সেই জন্য ফিরতে পারেনি। মৃতদেহ আপনি দেখেছেন? হ্যাঁ, পোস্টমর্টমের জন্য মৃতদেহ কলকাতায় এসেছে, আপনারা দেখতে পারেন। আচ্ছা, চলুন তবে, পথেই কথা হবে। বলেই রঞ্জন রায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ মিত্র
আর সুরেশবাবুও নিজের নিজ চেয়ার ছেড়ে বেরোবার জন্য তৈরি হয়ে দাঁড়ালেন। তারা বেরোতে যাচ্ছিলেন, এমন সময় হঠাৎ রঞ্জনবাবু বলে উঠলেন। না না সুরেশবাবু, শুধু 1 মিনিট, একটা কাজ সেরে নিই। বলেই তিনি ডান পাশে দেরাজটি টেনে একটি পিস্তল বার করে নিলেন। তারপর চোখের পলক পড়তে না পড়তেই পেছনে ফিরে জানলা লক্ষ্য করে পিস্তলের ঘোড়া টিপলেন। সশব্দে পিস্তলের গুলি খোলা জানলা দিয়ে বাইরে বেরিয়ে চলে গেল। সঙ্গে সঙ্গে বাইরে একটা আওয়াজ হলো, থপাস। কে একটা লোক কার্নিস থেকে নিচে লাফিয়ে পড়ল। বিস্মিত সুরেশবাবুর মুখ থেকে কেবল একটিমাত্রই কথা বেরোলো, এ কি? বিদ্যুৎও জিজ্ঞাসা চোখে রঞ্জন রায়ের দিকে তাকিয়ে রইল। হাসি রেশ মিলিয়ে যাওয়ার আগেই রঞ্জনবাবু আবার বললেন, বিদ্যুৎ, তুমিও দেখছি চমকে গেছো বাবা। ভাবছো রঞ্জন রায় বুঝি খেপে গিয়েছে, পিস্তল নিয়ে খেলা করছে? আরে না না, তা নয়, আমি একেবারেই খেপে যাইনি। কিন্তু আমাদের এই অতিথি সুরেশবাবু লোকটা তো আর সামান্য নিতান্ত নয়। তিনি দেখছি একলা চলাফেরা করেনি না, তার সঙ্গে 2-1টা ফেউ চলাফেরা করছে। বলেই সে মৃদু হেসে সুরেশবাবুর দিকে তাকালো। সুরেশবাবু পিস্তলের শব্দে শিউরে উঠেছিলেন। এখন রঞ্জনবাবুর কথায় বড্ড বেশি বিস্মিত হয়ে বললেন, আমি আমি মানে যে কিছুই বুঝতে পারছি না মিস্টার রায়। কই, আমি তো কাউকেই সাথে নিয়ে আসিনি। আমি তো এখানে একা এসেছি মিস্টার রায়। হ্যাঁ, এতক্ষণ তাই ভেবেছিলাম বটে, কিন্তু এখন দেখছি অন্যরকম। সুরেশবাবু, আপনি জানেন আপনি একা এসেছেন, কিন্তু আপনার ভগ্নিপতি আনন্দবাবুর মৃত্যুর জন্য যারা দায়ী তারা আপনাকে একা ছেড়ে দিতে এখনো সাহস পায়নি। আপনি কোথায় যান, কি করেন, এসব খবর জানবার জন্য তারা পিছনে আমার বাড়ি পর্যন্ত ছুটে এসেছে। আর ওই পেছনের জানালাটাতে মুখ রেখে সব কিছু শুনে চলেছে। কিন্তু বেচারা জানতো না যে গোয়েন্দা রঞ্জন রায়ের জানালা পর্যন্ত গোয়েন্দাদের কাজ করে অনেকটাই। দেখুন, আমি একটু সন্দিহান সদা সতর্ক মানুষ, কাজেই এমনি সব ভালো মানুষের আগমনের সম্ভাবনায় আমার পেছনের জানালাটিতে মাকড়সার জালের মতন একখানি অতি সূক্ষ্ম রেশমি জাল খাটিয়ে রেখেছিলাম। একটা নকল মাকড়সাও তাতে ঝুলানো ছিল। আপনার বন্ধুটি ওতে মাথা দিতেই জানালা ছিঁড়ে গেল, আর নকল মাকড়সাটি মাটিতে পড়ে গেল। কিন্তু গোয়েন্দার মাকড়সা তো সেও আমার সহকারী। এমন জিনিস দিয়ে তো তা তৈরি যে পড়ে যেতেই পয়সা পড়বার আওয়াজের মতন একটা আওয়াজ হলো। আমিও পরিষ্কার বুঝে নিলাম যে সুরেশবাবু কখনো একা আসেননি, তাই পিস্তল দিয়ে তাঁকে অভ্যর্থনা জানিয়ে দিলুম। কিন্তু 1 সেকেন্ড দেরি হওয়ায় আমার সাদর অভ্যর্থনা তার মগজে ঢুকল না। বড় দুঃখিত সুরেশবাবু, বড় দুঃখিত আমি। সুরেশবাবু স্তম্ভিক ও নির্বাক। বিদ্যুৎ বলল, তাহলে নিচে গিয়ে একবার দেখে আসতে মন্দ কি? তার কথা প্রায় লুফে নিয়ে রঞ্জনবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো দেখতেই হবে, কিন্তু তাতে লাভ কিছুই হবে না, কারণ সে কোনো সূত্রই রেখে যায়নি। তা যা হোক, একটা বিষয়ে নিশ্চিত হওয়া গেল সুরেশবাবু, আপনার ভগ্নিপতি আনন্দবাবুর মৃত্যুটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, তাকে হত্যা করা হয়েছে। তাহলে তাহলে এখন উপায় কি হবে মিস্টার রায়? আপনি আপনি কি তাহলে? কি পিছিয়ে যাব বলছেন? ওয়েল, না, তা অসম্ভব। বরং এতক্ষণ যা আমার মনকে বেশি নাড়া দিতে পারেনি, এইবার আপনার এই বন্ধুটির ব্যবহারে তা খুব বেশি নাড়িয়ে দিয়ে গিয়েছে। এ কাজ আমরা গ্রহণ করলাম। আপনি নিশ্চিন্ত থাকুন, আনন্দবাবুর হত্যাকারীকে আমরা... সহসা একটা টর্চের তীব্র আলো ঘরের মধ্যে এক মুহূর্ত নিচেই কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। রঞ্জন রায়ের পিস্তল এক ঝলক আগুন বের করে আবার গর্জে উঠল। বারুদের গন্ধে ও ধোঁয়ায় সারা ঘর ভরপুর হয়ে গেল। সুরেশবাবুর সঙ্গে রঞ্জন রায় ও বিদ্যুৎ মিত্র মেডিকেল কলেজে এসে শুনলেন আনন্দবাবুর মৃতদেহ পরীক্ষা করে কিছুই পাওয়া যায়নি। তবুও তারা হতাশ হলেন না। তারা কর্তৃপক্ষের কাছে অনুমতি নিয়ে নিজেরাই ভালো করে মৃতদেহ পরীক্ষা শুরু করলেন। কয়েকটা জিনিস তারা বিশেষভাবে লক্ষ্য করলেন। 1, হাড় ভেঙে যাওয়ায় মুখ দিয়ে রক্ত গড়ানোর স্পষ্ট দাগ। 2, গলায়, মুখে এবং হাতে, বিশেষ করে যে জায়গায় জামা পরলে কতকটা খোলা থাকে সেই জায়গায় আঁচড়ের দাগ, সেখানেও কিছু কিছু রক্ত জমে আছে। 3, জামার উপরেও কাটা গাছে আটকে ছিঁড়ে যাওয়ার মতো দাগ। ম্যাগনিফাই গ্লাস দিয়ে বিদ্যুৎ পরীক্ষা করতে লাগলো। রঞ্জনবাবু বললেন, দেখো বিদ্যুৎ, ঘটনার দিন বৃষ্টি হয়েছিল, পথে কাদা ছিল, আনন্দ ঘোষের জুতোয় কাদা লেগে রয়েছে। তুমি জুতোর একটা মাপ নিয়ে নাও তো বিদ্যুৎ। বিদ্যুৎ নিঃশব্দে মন দিয়ে তার কাজ করে যেতে লাগলো।
লাশটি ঘণ্টাখানেক পরীক্ষা করে তারা যখন বাইরে বেরিয়ে এলেন, আকাশে তখন মেঘের চিহ্নমাত্রও নেই। তখন কে বলবে যে এই খানিক আগেই এত প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়ে গেছে? সকলেই নীরব ও চিন্তাকুল। রঞ্জন রায় যে কেমন করে কোনো সূত্র অবলম্বন করে এগুলে তাদের কাজে সুবিধে হবে। আর সুরেশবাবু ভাবছিলেন তার ভগ্নিপতির শোচনীয় মৃত্যুর কথা। সেই সঙ্গে তার বোন সুষমার দুর্ভাগ্যটাও তার কাছে কম পীড়াদায়ক বোধ হচ্ছিল না। সাথে সাথে শত্রু নিপাতের একটা দৃঢ় সংকল্প তার মনের মধ্যে উঠে তাকে অস্থির করে তুলেছিল। ব্যাকুলভাবে তিনি রঞ্জনবাবুকে বললেন, মিস্টার রায়, তাহলে কবে পর্যন্ত আপনারা নিজুমপুর যাচ্ছেন? রঞ্জনবাবু খানিকক্ষণ গম্ভীর থেকে তারপরে বললেন, সে আলোচনা করবার এই কি উপযুক্ত স্থান সুরেশবাবু? বলে যাবেন না। আমরা এখন খোলা রাজপথ দিয়ে হেঁটে যাচ্ছি। আপনার বন্ধুদের কয়েক জোড়া চোখ হয়তো গোপন থেকে আমাদের বেশ অনুসরণ করে চলেছে। হ্যাঁ, মানে আমি অতটা ভাবিনি মিস্টার রায়। আচ্ছা আচ্ছা, সে আলোচনা না হয় পরেই হবে। বিদ্যুৎ মিত্র কে যেন বলতে যাচ্ছিল, হঠাৎ পেছন থেকে কে একজন হুমড়ি খেয়ে তার গায়ের উপর পড়ে গেল। বিরক্ত হয়ে বিদ্যুৎ পেছনে ফিরতেই দেখে এক বৃদ্ধ ভদ্রলোক ঠিক তার পেছনে ফুটপাতের ওপর তখনও পড়ে কাতরাচ্ছেন। তার জামাকাপড় কাদায় মাখা, হাতের লাঠিখানা দূরে কোথাও ছিটকে পড়ে গেছে। তার এই অবস্থা দেখে বিদ্যুৎ মিত্র নিজের রাগটা কর্পূরের মতো উবে গেল। সে এগিয়ে গিয়ে ভদ্রলোকের হাত ধরে তুলে সহানুভূতির স্বরে বলল, বড্ড লেগেছে আপনার না? বৃদ্ধ কাতরভাবে বললেন, হ্যাঁ বাবা, বড্ড লেগেছে। হ্যাঁ, একখানা একখানা ট্যাক্সি ডেকে দেবে বাবা? আমি আমি ধর্মতলা যাব। হঠাৎ হঠাৎ পাটা পিছলে পড়েই তো এই দুর্দশা। আহ ও বাহ, বাবা, তোমারও তো কম লাগেনি বলো? আমার আমার গোটা শরীরের ভারটাই তো তোমার ওপর গিয়ে পড়লো। না না, সে কিছু হয়নি। আচ্ছা আচ্ছা, ট্যাক্সি ডেকে দিচ্ছি। কিছু পরেই একটা ট্যাক্সি এসে দাঁড়াতেই বৃদ্ধ অতি কষ্টে তাতে উঠে বসলেন। ট্যাক্সি মুহূর্তের মধ্যে তাকে নিয়ে হাওয়ার বেগে ছুটল। ও হে বিদ্যুৎ, ভদ্রলোক যেন কি একটা জিনিস ফেলে গেলেন দেখছি। বলেই রঞ্জনরা সেই আলো অন্ধকারের আবছা ফুটপাতের থেকে ছোট একটা মানি ব্যাগ তুলে নিলেন। তুলতেই তার মুখখানা যেন বেশ প্রফুল্ল হয়ে উঠল। তিনি হাসি মুখে বিদ্যুতের দিকে হাত বাড়িয়ে সেটা দিলেন। এ নাও বিদ্যুৎ, ভদ্রলোক তোমায় ভালোবেসে বকশিস দিয়ে গেলেন। মানিব্যাগটার গায়ে পিন দিয়ে একখণ্ড কাগজ আটা, তাতে সংক্ষেপে গুটি কয়েক লাইন। গোয়েন্দা রঞ্জন রায় ও বিদ্যুৎ মিত্র, নিঝুম রাতের ব্যাপারে তোমরা হাত দিও না। যদি দাও তাহলে তোমাদের ফিরে আসতে হবে না বলে দিচ্ছি। ইতি শ্রীবৃদ্ধ। লেখা কলাইন পড়ে কার কি হলো বোঝা গেল না, কিন্তু সুরেশবাবুর পা থেকে মাথা পর্যন্ত যেন হিমানি স্রোত বয়ে গেল। তিনি ভয়ে ও বিস্ময়ে শিউরে উঠলেন। রাত্রে আহারাদির পর রঞ্জন রায় ও বিদ্যুৎ মিত্রের মধ্যে কথা হচ্ছিল। সুরেশবাবু তখনও ফিরে আসেননি। হাসপাতাল হতে একবার শুধু এ বাড়িতে পা দিয়েই তিনি বললেন, মিস্টার রায়, আমি এক্ষুনি আরেকবার বেরোতে চাই। আনন্দবাবু সৎকারটা করাতে হবে তো, কাজে ওই দু একটা চেনা মেস বোর্ডিং থেকে লোক নিয়ে আগে সে কাজটা সেরে আসি। রঞ্জনবাবু সে কথায় সম্মতি দিলে সুরেশবাবু সেই যে বেরিয়ে গেলেন, তারপর তিনি আর ফিরে আসেননি। কাজেই সুরেশবাবুকে বাদ দিয়ে রঞ্জন ও বিদ্যুৎ মিত্র এই প্রসঙ্গে আলোচনা করছিলেন। রঞ্জনবাবু বললেন, শোনো বিদ্যুৎ, আমার কথাটা মন দিয়ে শোনো। বলছি কি, ব্যাপারটা কিন্তু বেশ ঘোরালো, তাতে বিপদের আশঙ্কাও যথেষ্ট রয়েছে। প্রথম থেকেই তো সেরকম আভাস পেয়েই চলেছি। তার উপরে এলাকাটা তো কলকাতা শহর নয় যে সবই একেবারে আমাদের নখদর্পণের নিজস্ব এলাকা। কাজে এতগুলো অসুবিধার মধ্যে আমি তোমায় নিয়ে একেবারেই যেতে চাই না। তুমি বরং এখানেই থাকো। আরও তো কত কাজ রয়েছে, সেসব দেখাশোনা করো। কিন্তু নিঝুমপুরের ব্যাপারটা আমি একাই হাতে নিতে চাই। আমি একাই সেখানে যাবো বিদ্যুৎ। বুঝেছি কাকাবাবু, আপনি আমায় নিয়ে যেতে চান না, এজন্যেই পাছে আমার কোনো বিপদ হয়। কিন্তু কাকাবাবু, গোয়েন্দাদের জীবনে কি বিপদের আশঙ্কা নেই? আমি করব গোয়েন্দাগিরি, অথচ আমার বিপদ হবে না কোনো দিন। এই আশা করাটা একেবারে বাতুলতা নয় কি?
কাজে সেটা হয় না কাকাবাবু। আমি আজ একটা ভিক্ষা চাইছি আপনার কাছে। আজ ক বছর তো আমি আপনার সঙ্গে আছি, কিন্তু কখনো স্বাধীনভাবে কোনো কাজে তো হাত দিইনি। যতটুকু পেরেছি আপনাকে সাহায্য করেছি মাত্র। আজ কেবল সেইটুকু নিয়েই আমি খুশি থাকতে পারছি না কাকাবাবু। আমার প্রার্থনা, এই নিঝুম দুপুরের ব্যাপারটা আমি একাই মীমাংসা করব। এ ব্যাপারে আমি একাই হাত দেব। আপনার কাছে এই হচ্ছে আমার একমাত্র ভিক্ষা। রঞ্জনবাবুর মুখে একটা মৃদু হাসি ফুটে উঠল, কিন্তু তখনই গভীর চিন্তায় অভিভূত হয়ে পড়লেন। বিদ্যুৎ মিত্র বলল, একটা কথা ভেবে দেখুন কাকাবাবু, চিরকাল তো আপনি আমায় নিশ্চিন্ত করে রাখতে পারবেন না। আমাকে তো একদিন স্বাধীনভাবে গোয়েন্দাগিরি করতেই হবে। আপনি যদি তা শিখিয়ে না দেন, তাহলে তো কোনোদিনই আমি দাঁড়াতে পারবো না। রঞ্জনবাবু তবুও নীরব। তার বুকের ভেতর তখন কত চিন্তা। বিদ্যুৎকে তিনি ভালোবাসেন। আজ তিনি কেমন করে একাধ বিপদের মুখে ছেড়ে দেবেন? তার মুখে কোনো কথা ফুটল না। বিদ্যুৎ তা বুঝতে পারল। তারও মুখের উপর কাতর ভাব ফুটে উঠল। সে বলল, কাকাবাবু, আপনি আমার বিপদের কথাটাই বড্ড বেশি ভাবছেন। আমার অনুরোধ, আপনি নিজেকে একটু স্থির করুন। আমার ভবিষ্যতের উন্নতির কথাটা একবার ভাবুন। এ কথাটা আমি জানি ঠিকই কাকাবাবু, আপনার আশীর্বাদ থাকলে আমি সব বিপদ থেকেই অক্ষতভাবে বেরিয়ে আসতে পারবো। কাজেই আমার প্রার্থনাটা আপনি মঞ্জুর করুন কাকাবাবু। এই নিঝুম দুপুরের ব্যাপারটাই আমি একাই হাত দিতে চাই। একটা প্রকাণ্ড দীর্ঘ নিঃশ্বাস ফেলে রঞ্জনবাবু সোজা হয়ে বসলেন। তারপর বললেন, আচ্ছা, বেশ, তাই হবে বিদ্যুৎ। এ ব্যাপারে আমি তোমায় সম্পূর্ণ স্বাধীনতা দিচ্ছি। তুমি খুব সাবধানে কাজে হাত দিও। আমি তোমার সাফল্য প্রার্থনা করছি। আপনার আশীর্বাদে আমি সফল হবই কাকাবাবু। আচ্ছা, তাহলে আমি কালই বেরিয়ে যাই। বেশ বেশ, তাই করো। একটা টর্চ নিয়ে এসো তো বিদ্যুৎ, শিগগিরই। তার কথার সঙ্গে সঙ্গে স্পষ্ট বোঝা গেল যে কে যেন জানালার তল থেকে শট করে সরে গেল। ততক্ষণে বিদ্যুৎ একটা টর্চ নিয়ে সামনের দিকে এগিয়ে এসেছিল। রঞ্জনবাবু তার হাত থেকে টর্চটা নিয়ে পলায়মান লোকটার দিকে আলো ফেলে তাকে দেখিয়ে বললেন, ওই যে বিদ্যুৎ, তোমার বন্ধুটিকে চিনে নাও। এখন থেকে প্রায়ই হয়তো ওর সঙ্গে তোমাদের দেখা হবে। দেখো কেমন দেহারা চেহারা, বলিষ্ঠ গড়ন। আর বাকিটুকু বুঝতে হলে চলো আমাদের একবার জানালার তলায় গিয়ে ওর ওই পদচিহ্নটা দেখে নিতে হবে। রঞ্জনবাবুর সঙ্গে বিদ্যুৎ নিচে গিয়ে জানালার তলাটা দেখে অবাক হলো। দেখল জানালার ঠিক নিচে পান খাবার নরম চুনের মতো সাদা রঙের কি যেন একটা জিনিস। তারপর সুস্পষ্ট কয়েকটা পায়ের দাগ, আর দেওয়াল ঘেঁষে সেই বরাবর একগাদা শুকনো চুন ছড়িয়ে রয়েছে, তাতেও পায়ের দাগ কতগুলো। বিদ্যুৎ ওদিকে এগিয়ে যেতেই রঞ্জনবাবু বললেন, দেখো বিদ্যুৎ, ভদ্রলোকটির পায়ের ছাঁচটা যেন নষ্ট না করে ফেলো। ওর আসবার আশায় আমি আগেই হাতেই জানালার তলায় অনেকখানি প্লাস্টার অফ প্যারিস রেখে দিয়েছিল। আর দেওয়ালের পাশ দিয়ে ওই গুঁড়োগুলো যা দেখছো, সে হচ্ছে চুন। টর্চ ফেলে দেখো, নিশ্চয়ই অনেকগুলো পায়ের ছাপ তিনি বেশ পরিষ্কারভাবেই রেখে গিয়েছেন। কীরকম জুতো, কী তার সাইজ, পায়ের কোন দিকটায় ওর ভারটা বেশি পড়ে, সব খবর জানতে এখন আর কোনো অসুবিধাই হবে না। সেই মূল্যবান খবরগুলো যদি তুমি পাও, তাহলে নিঝুমপুরের ব্যাপারটা হয়তো কিছু হালকা হয়ে যেতে পারে। আর সেজন্যই আমার এতটা কারসাজি করতে হয়েছিল। বিদ্যুৎ মিত্র তার গুরুর কথায় বিস্মিত ও স্তম্ভিত হয়ে গেল। সে মুগ্ধভাবে রঞ্জন রায়ের দিকে তাকিয়ে রইল। একটা কথাও বেরোল না। পরদিন ঘণ্টা দেড়েকের ট্রেন জার্নির পর বিদ্যুৎ মিত্র নিঝুমপুর রেল স্টেশনে এসে নামল। ছোট্ট ছিমছাম স্টেশন, কিন্তু যাত্রী নামলো অনেকগুলো। স্টেশন মাস্টারের কাছে খোঁজ নিয়ে বিদ্যুৎ একটা হোটেল ঠিক করে নিল। হোটেলটির নাম শ্যামা হোটেল। একতলা বাংলো প্যাটার্নের বাড়ি, লাল টালির ছাদ, একদিকে বোর্ডারদের ঘর, তারপর একটা উঠোন, আর তার একপাশে খাবার জন্য বড় দালান ও তার সম্মুখে রান্নাঘর। বাড়ির সামনে একটা রেস্তোরাঁ। হোটেলের মালিক শ্যামাকান্তিবাবু ইসি চেয়ারে শুয়ে গড়মড়ায় তামাক খাচ্ছিলেন। তখন বেলা 12টা হবে। কালো বিরাট আবলুস কাঠের কুদোর মতো তার চেহারাটা একটু নেড়ে শ্যামাকান্তিবাবু নবাগত ভদ্রলোককে অভিনন্দন জানিয়ে বললেন, আরে আসুন আসুন। বিদ্যুৎ জিজ্ঞাসা করল, ভাত পাওয়া যাবে? নিশ্চয়ই, বেলা 2টো পর্যন্ত গরম ভাত পাবেন। স্নান টান হয়নি বোধ হয়, তা একটা ঘরেরও দরকার হবে নাকি? ঘর চাই বই কি। বহু কষ্টে চেয়ারের গহর থেকে বিরাট দেহটা টেনে হেঁচড়ে তুলে শ্যামাকান্তবাবু উঠে দাঁড়ালেন। তারপর চাকরকে ডেকে তখনই বিদ্যুৎ মিত্রের জন্য একখানি ঘরের ব্যবস্থাও করে দিলেন।
শ্যামাকান্তিবাবুর হোটেলে পরম তৃপ্তিতে খাওয়া দাওয়ার পর বিদ্যুৎ একটা চুরুট ধরিয়ে গল্প করতে বসল। সুন্দর গ্রাম আপনাদের শ্যামকান্তিবাবু। কিছু জায়গা সস্তায় কিনতে পেলে এখানে একটা বাড়ি করব। ওটি বলবেন না মশাই, সস্তার দিন গেছে, এখন লোকে নজর পড়েছে, জায়গার দর হু হু করে বেড়ে চলেছে, জিনিসপত্র কলকাতার দরে বিক্রি হয়, কলকাতার বাবুরাই তো দেশটাকে মাটি করলো। পরিষ্কার ছবির মতো গ্রাম, আমার খুব পছন্দ হয়েছে গ্রামটা। ও বুঝেছি, জায়গা কেনার জন্যই এসেছেন তাহলে, তাই বলুন। তা আমি একজন জায়গার দালালের সঙ্গে আপনার আলাপ করিয়ে দেব। ভদ্রলোক মুসলমান, নাম আমেদ খা। তিনি অনেক জমি কিনেছেন, আবার কিছু লাভে বিক্রিও করেছেন। দেখতে তো গ্রামটা বেশ সুন্দরী, কিন্তু চোর ডাকাতের উপদ্রব আছে নাকি? তা আশেপাশের গ্রামের বাসিন্দারা কেমন? সেদিক দিয়ে ভয়ের কিছু কারণ নেই, তবে কি জানেন মশাই, নিয়তি কেউ এড়াতে পারে না। তা না হলে আনন্দবাবু কোথাও কিছু নেই, ধূপ করে মোল্লার টিভি থেকে পড়ে মরে গেলেন। বড় ভালো লোক ছিলেন মশাই। আনন্দবাবুকে? এই গ্রামেরই একজন লোক, চাকরি করতেন কলকাতায়। এই তো সেদিন রাত্রে মোল্লার টিভি থেকে পড়েই মারা গেলেন। কেউ খুনটুন করেনি তো মশাই? কি করে বলবো মশাই, গরিব আমরা, আমাদের কথা কিছু বলা সাজে না। তবে এর 5-6 মাস আগে ঠিক ওইভাবে রতন সর্দারও মারা যায়। বছরখানেক আগে মারা পড়েছিল লাল মিয়া। যাকগে মশাই, সেসব কথা শুনলে তো আমার গা একেবারে শিউরে ওঠে। তা জায়গার দর সম্বন্ধে কয়েকটা কথা জানতে চাই। কতদিন আগে থেকেই তো জায়গার দর বাড়ছে, তা কেন বলতে পারেন? তার বাড়ি না, এই ধরুন বছর আড়াই আগে হঠাৎ সেখানে ব্রহ্ম পিপলাই বলে একজন ধনী বাঙালি একটা লোহার কারখানা করবার পর থেকেই জায়গার দর বাড়ছে। লোহার কারখানাটি প্রায় 10 বিঘে জায়গার ওপর। এত বড় জায়গা দখল হয়ে যাওয়ার পর জায়গার দর হো হো করে বেড়েই যাচ্ছে। আচ্ছা, রামব্রহ্মবাবু কি এখানকার স্থায়ী বাসিন্দা? না, কল বসাবার পর তিনি এইখানে বাড়ি কিনেছেন। সাবেক জমিদারদের চৌধুরীর পুরো বাড়িটাই এখন রামব্রহ্মবাবুর বাড়ি। এখন তো প্রায় 2:30 মতো বাজে, একটু ঘুমিয়ে নি ম্যানেজার বাবু, তারপর একবার আপনাদের গ্রাম দেখতে বেরোবো। তা একটা ছোকরা কি সঙ্গে দেব? নতুন জায়গা, পথঘাট তো আপনার জানা নেই। কিছু দরকার নেই, কিন্তু আগেই বলে রাখছি, মোল্লার টিভির ওপর কিন্তু যাবেন না মশাই, ভৌতিক জায়গা। এদিককার ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা ধরেই গ্রামে যাবেন, পরিষ্কার রাস্তা। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। ভূত জিনিসটাকে আমি খুব একটা আত্মীয় বলে মনে করতে পারিনি মশাই। কিছুক্ষণ বিশ্রাম করে বিদ্যুৎ মিত্র তারপর গ্রাম দেখতে বেরিয়ে পড়ল। দারোগা রামকমল সেন একটা ডাবা হুকোয় ভুরুক ভুরুক করে টামাক টানছিলেন। এমন সময় দেওধারী জমাদার এসে জানালো যে একজন বাবু দেখা করতে চায়। তাড়াতাড়ি ডাবা হুকো টেবিলের তলায় নামিয়ে রেখে রামকমলবাবু ডায়েরির বইখানা খুলে গম্ভীরভাবে বসলেন। হাজার হোক, তিনি একজন দারোগা, যথেষ্ট পদমর্যাদা তো আছে। ঘরে ঢুকল বিদ্যুৎ মিত্র। সে নমস্কার করতেই রামকমলবাবু বললেন, বসুন। আপনার নামই তো রামকমল সেন, আপনি এখানকার থানার ইনচার্জ। রামকমলবাবু দুবার সম্মতিসূচক ঘাড় নাড়লেন, তারপর জিজ্ঞাসা করলেন, সংবাদ কি? আর আপনার নিবাস? আমি কলকাতা থেকে এসেছি। এই বলে সে তার নাম লেখা কার্ডখানা টেবিলের ওপর রাখল। রামকমলবাবু মৃদু হেসে বললেন, বুঝেছি, সুরেশবাবুর নিযুক্ত গোয়েন্দা আপনি, তাই তাঁর ভগ্নিপতির মৃত্যুর তদন্ত করতে এসেছেন, ঠিক? বলে সপ্রশ্ন দৃষ্টিতে বিদ্যুৎ মিত্রের মুখের দিকে তাকালেন। বিদ্যুৎ বলল, অবশ্য আপনার সাহায্য নিয়ে। আপনার মতন একজন অভিজ্ঞ দারোগার কাছ থেকে তো আমি অনেক কিছুই আশা করতে পারি। রামকমল সেন একটু তৃপ্তির হাসি হাসলেন। বিদ্যুৎ বলল, এবার বলুন তো, আপনি তদন্ত করে কতদূর কি পেয়েছেন? পোস্টমর্টমের এক্সামিনের রিপোর্ট এসেছে? পোস্টমর্টমে তেমন কিছু পাওয়া যায়নি, তবে তদন্তে আমি একজনের ওপর যথেষ্ট সন্দেহ করি। মৃত আনন্দ ঘোষকে হত্যা করলে কার কার্যসিদ্ধি হতে পারে সেটা আগে ভেবে দেখা দরকার। ঠিক কথা। তারপর? আনন্দবাবুর কিছু নগদ পয়সা ছিল, সে সামান্য, কিন্তু নিঝুমপুরে তার জমিদারি বিস্তর। তিনি তার মৃত ভাই মহেন্দ্রের সম্পত্তি কিনেছিলেন। মহেন্দ্র ছিল মাতাল, দুশ্চরিত্র, বিপত্নিক। অত্যাচারে তার শরীর ভেঙে পড়েছিল
এই অল্প কয়েক মাস আগেই তার মৃত্যু হয়। তার একটা ছেলে আছে, ছেলেটাও হয়েছে একেবারে বাপের মতো। শখে থিয়েটার করে দিন কাটায়, বখাটে মাতাল, অত্যন্ত গোয়ার গোবিন্দ। কলকাতার কোন এক অভিনেত্রীর গয়না চুরি করে যোগেন্দ্র ধরা পড়ে আর 3 মাস জেলও খাটে। এই যোগেন্দ্র ঘটনার কয়েকদিন আগে দিন 2 নিঝুম পড়ে এসে তার কাকার বাড়িতে ছিল। এই যোগেন্দ্র ঘটনার কয়েকদিন আগে দিন 2 জন্য নিঝুমপুরে এসে তার কাকার বাড়িতে ছিল। তারপর তার কাকা একদিন তাকে তাড়িয়ে দেয়। যাবার সময় সে বলে যায়, মনে রেখো আনন্দ ঘোষ, তুমি আমার বাবার সম্পত্তি ফাঁকি দিয়ে নিয়েছ, এর সাজা একদিন তুমি পাবে। তাকে কি সন্দেহ বেশে হাজতে রাখা হয়েছে? আগে না, তার জবানবন্দি নেওয়া হয়েছে, সে কলকাতাতেই আছে। আজ কলকাতা পুলিশকে হুকুম দেওয়া হয়েছে তাকে গ্রেপ্তার করার জন্য। মুশকিল এই যে ঘটনার দিন কেউ তাকে নিঝুমপুরে দেখেনি। তাছাড়া সে ওই দিন রাত্রে উলুবেরিয়াতে থিয়েটার করতে গিয়েছিল, তাই সন্দেহ তার ওপর হলেও প্রমাণ তো যথেষ্ট পাওয়া যাচ্ছে না। কিন্তু সে স্বয়ং তার কাকাকে খুন না করে কোনো লোক দিয়ে তো খুন করাতে পারে। সেই জন্যই তো তার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আনন্দবাবুর কোনো ছেলেপুলে নেই? আগে না, আর আনন্দবাবুর মৃত্যুর পর এই যোগেন্দ্রই হচ্ছে আইনত ওয়ারিশন। আচ্ছা, যোগেন্দরের কি এই কিছু সম্পত্তিই নেই? একদমই না। আনন্দবাবু ধীরে ধীরে তার মাতাল ভাইয়ের বিষয় সম্পত্তি সবই কিনে নিয়েছেন। যোগেন্দ্র এখন পথের ভিখারি। আচ্ছা রামকমলবাবু, দয়া করে যদি আপনি একবার ঘটনার জায়গাটায় আমাকে একটু নিয়ে যান, তাহলে আমি একটু অনুসন্ধান করতে পারি। হ্যাঁ, তা নিয়ে যাব বইকি, কিন্তু আজই যেতে চান? আসলে আজ তো অন্ধকার হয়ে গেছে, পায়ের দাগ ইত্যাদি লক্ষ্য করার অসুবিধা হবে। তার চেয়ে আমার মনে হয় সকালের দিকে যদি একবার আসেন তো খুব সুবিধা হয়। আকাশও পরিষ্কার, জল ঝড়ে কিছু ধুয়ে যাওয়ার আশঙ্কাও নেই, আর আমার পাহারা সেখানে মোতায়েনে তো বসেই আছে। সাধ্য কি যে একটা মাছিও সেখানে ঢোকে? বিদ্যুৎ কি একটা যেন ভাবল। রামকমলবাবুর যুক্তি তার কাছে কিছুমাত্রই ঠাঁই পেল না, কারণ তার মতে অনুসন্ধান যত শীঘ্রই হয় ততই মঙ্গল। কিন্তু তার মনে হলো আজকে হয়তো যথার্থই অনুসন্ধানের অসুবিধা হবে না। পড়তি বাংলায় অন্ধকার ঘনিয়ে আসছে, তাছাড়া এতে ব্যাপারটা এখনই বেশ জানাজানি হয়ে পড়বে। দারোগা পুলিশের সঙ্গে তাকে ঘটনাস্থলে দেখলেই শত্রুপক্ষ নিশ্চয়ই তাকে চিনে নেবে। সেই সুযোগটাই বা আজ প্রথম ওদের দেয় কেন? এইসব ভেবে সে প্রকাশ্যে বলল, আচ্ছা, তাই হবে দারোগাবাবু, কাল সকালেই না হয় দেখা যাবে। এই বলে সে চুপি চুপি থানা থেকে বেরিয়ে এলো। কিন্তু তার সতর্ক চোখ দুটি খোলা থাকলে সে বুঝতে পারত যে নিঃশব্দেই একটি লোক তাকে অনুসরণ করে তারই সঙ্গে সঙ্গে শ্যামা হোটেল পর্যন্ত এগিয়ে এলো। তারপর তাকে আর দেখা গেল না। রাত্রে বিদ্যুৎ খেয়ে উঠতেই শ্যামাকান্তবাবুর ইচ্ছে হলো যে তার সঙ্গে একটু গল্প করেন, কারণ তিনি বুঝে নিয়েছিলেন যে এই নবাগত ভদ্রলোকটি বেশ বড় ঘরের ও পয়সাওয়ালা, নইলে জায়গা কিনতে আর এদেশে আসে। কিন্তু বিদ্যুৎ মিত্র তাকে প্রায় প্রাশ কাটিয়ে গেল। বলল, বড্ড ঘুম পেয়েছে মশাই, আজ আমি বড় ক্লান্ত, কাল গল্প করব। আপনি মশাই এখনও নিতান্ত ছেলে মানুষ, 8টা বাজতে না বাজতে ঘুম পায়। তা যাক, আজ আপনি ঘুমন। হারু, এই হারু, আরে ওরে হারু! যাইবাবু বলে একটি চাকর এসে উপস্থিত হলো। যা, এক্ষুনি বাবুর বিছানা করে দিয়ে আয়। বলেছি তো যে 2 নম্বর আর 3 নম্বর ঘরের বাবুর দুটির খোঁজ খবর তোর করারই কাজ। এই বলে শ্যামাকান্তিবাবু একটু হেসে বিদ্যুৎকে বললেন, যান মশাই, আপনার এই বাহনটিকে নিয়ে সব কিছু করিয়ে নিন। আপনার বরাত ভালো মশাই, তাই আপনাকে একটা চাকরও ছেড়ে দিতে পারলাম। এই উড়ে বেটা আজই খানিক আগে এসে কপালে ছুটেছে, এসেই বলছে সে একটা কিছু করতে চায়, বলে ওনাকে খেতে পায়নি কদিন, তাই কাজে লাগিয়ে দিলাম। আপনার 2 ঘরের তদারক করবে। 2 ঘর কে মশাই? আমার পাশের ঘর তো খালি। না মশাই, এখন আর খালি নয়। এই কিছুক্ষণ আগেই এক ইঞ্জিনিয়ার বাবু এসে আপনার পাশের ঘরটা ভাড়া নিয়েছেন। বেশ বেশ, তার সঙ্গে কাল না হয় আলাপ করা যাবে। এই বলে বিদ্যুৎ তার ঘরের দিকে চলে গেল। ঘরে ঢুকে বেশ করে সে একবার নিজের ঘরখানা ও বিছানাটি দেখে নিল। তারপর কিছুক্ষণ নিজের ডায়েরিতে গুটি কয়েক দরকারি বিষয় লিখে বিছানাটায় গায়ে এলিয়ে দিল। বিদ্যুৎ মিত্রের স্বভাব এমনি,
যে একবার বিছানায় শুলে ঘুম আসতে কিছুমাত্রও দেরি হয় না। আজও তার ব্যতিক্রম হলো না। গভীর রাত, সারা হোটেলটাই যেন ঘুমিয়ে পড়েছে, কোথাও কোনো সারা শব্দ নেই। হঠাৎ বিদ্যুৎ মিত্রের ঘুমটা ভেঙে গেল। কে যেন তাকে কিসের একটা খোঁচা দিয়ে জাগিয়ে দিল। সঙ্গে সঙ্গে সুস্পষ্ট সে শুনতে পেল যেন কেউ তার কানের কাছে মুখ এনে ধমকে তাকে বলছে। বিদ্যুৎ মিত্র মুহূর্তের মধ্যে বিছানায় উঠে বসল। সঙ্গে সঙ্গে তার তীব্র টর্চের আলোয় সারা ঘরটা উদ্ভাসিত হয়ে গেল। কি সর্বনাশ! ছোড়া হাতে যমদূতের মতো একটা লোক যেন তার বিছানার দিকে এগিয়ে আসছিল। তীব্র টর্চের আলোয় ব্যর্থ হয়ে সে তখনই ছুটে বেরিয়ে গেল। চোখের পলকে বিদ্যুৎ তার বালিশের পাশ থেকে পিস্তলটা তুলে সে অজ্ঞাত শত্রুর দিকে গুলি ছুড়ল। পিস্তলের শব্দে সারা হোটেল এবং আশেপাশের সকলেই সচকিত হয়ে উঠল। শ্যামাকান্তিবাবু মুহূর্তের মধ্যে ছুটে এসে জিজ্ঞাসা করলেন, কি হলো? ব্যাপার কি মশাই? রাত্রির ঘটনাটা নিয়ে পরদিন খুবই হইচই হলো। সকলেই বলাবলি করতে লাগলো যে বিদ্যুৎবাবু খুব জোর বরাত। তার টাকা পয়সার লোভে এক দুর্দান্ত ডাকাত তাকে রাত্রিরে আক্রমণ করেছিল। কিন্তু তিনি তো নিতান্ত কেউ কেটে লোক নন, তার সঙ্গে পিস্তল থাকে সবসময়। কাজেই ডাকাতটা কিছুই করতে পারেনি, ভয়ে পালিয়েছে। ডাকাতের পরিচয় কিছুই পাওয়া গেল না বটে, কিন্তু একটা মস্ত খটকা সকলেরই বুকে বিঁধে রইল। দেখা গেল বিদ্যুৎবাবুর পাশের ঘরের ইঞ্জিনিয়ার বাবুটিও নিখোঁজ। হোটেলের ব্যাপারটা শুনে ইন্সপেক্টর রামকমল সেন এসে হাজির হলেন। বিদ্যুৎবাবুর আগে অনুরোধ ছিল তিনি যে একটা ডিটেকটিভ সে খবর যেন কখনো প্রকাশ না হয়। কাজেই রামকমলবাবু সাধারণভাবে ঘটনাটা তদন্ত করে গেলেন, কিন্তু যাওয়ার আগে চুপি চুপি তাকে সাবধান করে বললেন, ব্যাপারটা কিন্তু খুব ভালো মনে হয় না বিদ্যুৎবাবু। কাজটায় সবে হাত দিয়েছেন আর এর মধ্যেই আপনাকে খুনের চেষ্টা। আপনি যদি অনুমতি করেন তো দু একজন সেপাই আপনার পাহারার জন্য বন্দোবস্ত করে দিই। ধন্যবাদ, কিন্তু দরকার হবে না তার। চলুন এখন তাহলে একবার মোল্লার ঢিপির জঙ্গলটা দেখে আসি। বেশ, চলুন। রামকমলবাবু, মৃতদেহে এরকম আঁচড়ানো দাগ লক্ষ্য করেছিলেন? করেছি বই কি, ও হচ্ছে বইচি বা শেয়াল কাটার দাগ। মোল্লার ঢিপিতে ও গাছের জঙ্গল রয়েছে। ঘটনার দিন সন্ধ্যের সময় বোধহয় বৃষ্টি হয়েছিল, তাই না? কি করে জানলেন? সেটা জানা এমন কিছু কঠিন নয়। আনন্দবাবুর জুতোয় কাদা দেখছি, চাপ চাপ কাদা। ও, ভালো কথা। কতগুলো পায়ের দাগ মোল্লার ঢিপির ওপর কিন্তু দেখা গেছে। আনন্দবাবুর ডার্বি জুতোর দাগ দেখে হয়তো কিছু আবিষ্কার করতে পারেন আপনি। আপনারা তো পাশ্চাত্য অপরাধ তত্ত্ব বিশেষজ্ঞ। আপনাদের বোধহয় ওসব দিয়ে খুনে ধরার কাজটা সহজ হবে। রামকমলবাবু, মোল্লার ঢিপি থেকে লোক পড়ে মরা এই অঞ্চলে তো নতুন নয়, তাই না? হ্যাঁ, এর আগে আরও দু একবার এমন ঘটনা ঘটেছে। ভুতুরে জায়গা বলে ওখানকার যথেষ্ট বদনামও আছে। ভূত? তাই নাকি? কেউ দেখেছে কিছু? না, তবে ঘটনার পরদিন তদন্তের সময় একটা অদ্ভুত খবর পেল। আনন্দবাবু 10টার ট্রেনে স্টেশনে নামেন, তারপর বাড়ি ফেরার পথে মারা পড়েন। কিন্তু একজন এজাহারে বলেন যে যে সে অন্তত 10টার গাড়ি চলে যাওয়ার ঘণ্টাখানেক পর মোল্লার ঢিপিতে আলো দেখেছে। হতে পারে কোনো পথিকের হাতের আলো। হুম, সে বলছে যে কে যেন লণ্ঠন নিয়ে জঙ্গলের মধ্যে কি একটা খুঁজছিল। তাই নাকি? যে বলছে সে আবার এক চাষার ছেলে। রাত্রে সে জলায় কাঁকড়া ধরবার জন্য কলসি পাততে গিয়েছিল, কিন্তু মোল্লার ঢিপিতে আলো জ্বলতে দেখে সে পালিয়ে যায় ভয়ে। 10টার ট্রেন চলে যাওয়ার বেশ খানিকক্ষণ পর সে বাড়ি থেকে কলসি নিয়ে বেরায়। তার বাড়ি থেকে মোল্লার ঢিপির নিচুটা অন্তত 15-20 মিনিটের পথ। তাহলে আনন্দবাবু খুন হওয়ার পর সে মোল্লার ঢিপির তলায় গিয়েছিল। দরকারি খবর, তাতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আর কোনো উল্লেখযোগ্য খবর আছে? না, উল্লেখযোগ্য তো তেমন আর কিছু মনে হচ্ছে না। ব্যাপারটা আগাগোড়া দেখে শুনে একবার তো মনে হয় আনন্দবাবুর মৃত্যুর কাণ্ডটা হত্যাকাণ্ড হলেও তাতে মানুষের হয়তো হাত একেবারেই নেই। যদি হত্যাও হয়, হত্যাকারী হয়তো কোনো ভূত বা প্রেত। আপনার এই সন্দেহের কারণ? কারণটা হচ্ছে এই যে 3বার এখানে খুন হয়ে গেল, কিন্তু প্রত্যেকবারই ঘটনাটা ঘটার সময় এমনভাবে কেউ বিনিয়ে বিনিয়ে কাঁদে, মনে হলেও সে সর্বাঙ্গ একেবারে শিউরে ওঠে। সে কান্নাল নিহত লোকের তো নয়ই, পৃথিবীর কোনো মানুষেরও তেমন কান্না হতে পারে না মশাই। নিঝুম রাতে অমন করুণ ও ভয়ঙ্কর কান্না কেবল
ভূত প্রেতের পক্ষেই সম্ভব। প্রত্যেকবারই বহু দূর থেকে সে কান্না শোনা যায়। তার যেমন ভীষণ তেমনই মর্মান্তিক। ভূতকেই যদি আপনি হত্যাকারী বলে স্থির করে থাকেন, তাহলে যোগেন্দ্রকে নিয়ে অত দুশ্চিন্তা কেন? তার মানেটা আপনি বুঝতে পারলেন না? তার মানেটা আপনি বুঝতে পারলেন না বিদ্যুৎবাবু? আসলে কথাটা কি জানেন? ভূত বা প্রেত খুন করেছে এমন একটা কথা প্রকাশ্যে বলে তদন্তটা চাপাতো দেওয়া যায় না। ওটা হচ্ছে আমার মনের কথা। কিন্তু পুলিশের চাকরি করে ও কথা কি আর কাউকে কৈফিয়ত হিসেবে দেওয়া যায় বলুন? ওই বুঝি আপনাদের মোল্লার ঢিপি? আগে হ্যাঁ। মোল্লার ডিপির এক পাশ দিয়ে গ্রামের রাস্তা চলে গেছে, আর এক পাশ জলার ধারে বাঁধে গিয়ে মিশেছে। রাস্তার পর ৬০-৭০ হাট ছোট ছোট ঝোপঝাড়ের মতো রয়েছে, মাঝে মাঝে অ্যাশ শেওড়া বাবলার চারা, তারপরেই খারাপাড়। তার খানিকটা নিচে অনেকটা মাঠ, আর তারপরেই জলা, বিরাট জলা। মাঝে মাঝে ঘাসের মাথা জেগে আছে। জলের উপর অনেক দূরে দূরে জেলেদের কুঁড়ে, একটা দুটো নৌকোও বাঁধা রয়েছে। রামকমলবাবু একটা জায়গা দেখিয়ে বললেন, এই এই দেখুন, এইখানে কয়েকটা পায়ের দাগ। লক্ষ্য করুন, রাস্তা থেকে অন্তত ৬-৭ হাত তফাতে। এগুলোই হচ্ছে আনন্দবাবুর জুতোর দাগ। লক্ষ্য করেছিলেন হয়তো, তার পায়ে ডার্বি জুতোয় হাফসোল দেওয়া ছিল। এই দেখুন, দাগটা এখনো স্পষ্ট দেখা যাচ্ছে। বিদ্যুৎ পকেট থেকে আনন্দবাবুর জুতোর মাপে কাটা একটা পিচবোর্ড বের করে দাগের সঙ্গে মেলাতে থাকলো। তারপর হঠাৎ বলল, এ কি, দেখুন একবার মজাটা। লোকটা কেমন ঘুরপাক খেয়েছে, ঠিক যেন মাতালের মতোই এদিক ওদিক থেকে তার পা টলমল করেছে। দেখুন। লক্ষ্য করুন, ঢিপির কিনারা থেকে একটা লোক এদিকে আসছে। কিন্তু কি সর্বনাশ! এত বড় বুট জুতো! পৃথিবীতে এত বড় পা আছে নাকি কারোর? আমি অল্প করে বলতে পারি এই লোকটাই হত্যাকারী, অথবা হত্যা সম্বন্ধে সবকিছুই সংশ্লিষ্ট। কি করে বুঝলেন? এই দেখুন, লোকটা অনেকক্ষণ পায়ের সামনের দিকে ভর দিয়ে দাঁড়িয়েছিল। জুতোর আগার দিকেই তো ছাপটা বেশি। তা থেকেই আমি সিদ্ধান্ত করছি যে লোকটা ধরা দিতে নারাজ। জুতোর ছাপ যে ভিজে মাটিতে পড়লে ধরা পড়তে পারে তা সে জানে। কাজেই বরাবরই বুড়ো আঙুলের দিকে ঝুঁকে সে চলাফেরা করেছে। অসাবধানে কি উত্তেজনার বশবর্তী হয়ে দু এক জায়গাতে দাঁড়িয়েছিল, তাই জুতোর মাপ কাদায় ছাপা হয়ে রয়েছে। কিন্তু লোকটা ওদিক থেকে গেল কোথায়? রাস্তা থেকে ওখানে যাওয়ার তো কোনো দাগ নেই, ফেরবার সময়ও পায়ের কোনো ছাপ নেই। সে হয় বৃষ্টির আগে ওখানে গিয়েছে, না হলে ওখান থেকে ফেরার সময় জুতো খুলে সাবধানে চলে গেছে, যাতে মাটিতে বেশি দাগ না পড়ে। আচ্ছা, সেদিন কখন বৃষ্টি হয়েছিল? প্রায় 8:30 কি 9টা থেকে হয়েছে। সে বৃষ্টির আগেই ওইখানে গিয়েছিল। তারপর কাজ ছাড়া হয়ে গেলে সে ভেবেছে যে ওই ভারী বিরাট জুতো পায়ে দিয়ে ভিজে রাস্তায় হেঁটে যাওয়ার মানেই নিজেকে ধরিয়ে দেওয়া। তাই জুতো খুলে সে অন্য কোনো উপায়ে পায়ের দাগগুলো গোপন করেছে। বিদ্যুৎ অতি সাবধানে লোকটার জুতোর মাপের একটা নকশা করে নিল। সহসা মাটির উপর থেকে একটা জিনিস খপ করে তুলে বিদ্যুৎ সেটার নোটবইয়ের মধ্যে পকেটে রেখে দিল। ও কি, ওটা কি তুলে নিলেন? পাখির পালক। পাখির পালক? ও দিয়ে কি হবে বিদ্যুৎবাবু? এই খুনের ব্যাপারে ওটা দরকার হবে নাকি? না 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 না, তবে কিনা পাখির পালক সংগ্রহ করা ওই আমার একটা খেয়াল বলতে পারেন। বটে, আপনি তো মশাই বড় অদ্ভুত লোক। হাতে এত বড় একটা কেস, আর আপনি এখন পাখির পালক নিয়ে মেতে উঠলেন। কথা বলতে বলতে তারা থানার দিকে এগিয়ে চললেন। পথে খবর পাওয়া গেল যে যোগেন্দ্র পালিয়েছে। রামকমলবাবু বললেন, আমার সন্দেহই ঠিক তাহলে। আসামি না হলে যোগেন্দ্র পালাবে কেন? আচ্ছা, যোগেন্দ্রর চেহারাটা কেমন? কিছু লম্বা চওড়া অসাধারণ রকম কিছু? না, আপনার অসাধারণ পাওয়ালা লোকটির সঙ্গে কোনো সাদৃশ্য নেই। লোকটার প্যাকাটির মতো রোগা চিনচিনে চেহারা। বিদ্যুৎ মিত্র যেন কিছু হতাশ হলো। সে কমলবাবুর কাছ থেকে বিদায় নিয়ে অন্যমনস্কভাবে হোটেলে ফিরে এলো। স্নানাহার সেরেও সে কোনো শান্তি অনুভব করতে পারল না। গুটি কয়েক প্রশ্ন তার মনকে কেবলই আন্দোলিত করতে লাগলো। প্রথম প্রশ্ন, কাল রাত্রে কে তাকে জাগিয়ে দিয়ে তার প্রাণ বাঁচাবার উপায় করে দিল? সে তো নিশ্চিন্তে ঘুমোচ্ছিল। কে তাকে খোঁচা দিয়ে জাগিয়ে কানের কাছে মুখ নিয়ে তাকে সাবধান করে দিচ্ছিল? শত্রু ছাড়া ঘরে তো আর কেউই ছিল না। তবে কে তাকে ডেকে তুলল, আর কেমন করে? দ্বিতীয় প্রশ্ন,
ওই সাধারণ বড় পাওয়ালা লোকটির অনুসন্ধান করা যায় কোন উপায়? লোকটির বুট জুতোর মাপ পাওয়া গেল বটে, কিন্তু তাই দিয়ে কি জুতোর মালিকের অনুসন্ধান করা যাবে? তৃতীয় প্রশ্ন, মোল্লার টিপির কাছে যেই পালকটি পাওয়া গেল ওটা কিসের পালক? অত বড় পালক কি কোনো পাখির? এবং সে পাখির পালক ওখানে কেমন করেই বা আসতে পারে? বিদ্যুৎ মিত্র ঠিক করলো সেই দিনই সে কলকাতায় চলে যাবে। এ পর্যন্ত যতটুকু বুঝতে পেরেছে সেটুকু রঞ্জন রায়কে জানিয়ে রাখা মন্দ কি। কলকাতায় গেলে হয়তো আরও কিছু সুবিধা করতে পারে। ওই অসাধারণ পাওয়ালা লোকটা খুব সম্ভবত নতুন জুতো কিনে থাকবে। যে লোকটা এত বড় সতর্ক যে পায়ের ডগায় ভর দিয়ে দাঁড়ায়, গোটা পায়ের ছাপটা সহজে ধরা দিতে চায় না, মোল্লার টিভি থেকে বেরোবার সময় যে জুতো খুলে সাবধানে বেরোয়, সে কি ঘটনার পরেও আর পুরনো জুতো ব্যবহার করছে? কাজেই খুব সম্প্রতি কলকাতার কোনো দোকান থেকে এত বড় জুতো বিক্রি হয়েছে কিনা, আর করে থাকলে খদ্দেরের নাম ঠিকানাই বা কি, এ সম্বন্ধে একটা অনুসন্ধান কলকাতায় না গিয়ে কী করেই বা হবে? তারপর ওই জাতীয় পালক কোন পাখির তা একবার প্রেসিডেন্সি কলেজের জুওলজির অধ্যাপক নীলাম্বরবাবুকে জিজ্ঞাসা করাটা একবার দরকার। নীলাম্বরবাবুর কাছে বিদ্যুৎ নিজেও পড়েছে, কাজেই ছাত্রের কৌতূহল তিনি অবশ্যই মেটাবেন। এসব নানা কথা ভেবে বিদ্যুৎ সেদিনই বিকেলের গাড়িতে কলকাতায় যাওয়া স্থির করল। স্টেশনে যাওয়ার পূর্বক্ষণে সে কেবল শ্যামাকান্তিবাবুকে বলল, আমাকে আজই একবার কলকাতায় যেতে হচ্ছে, হয়তো কালকেই ফিরে আসবো। আচ্ছা আসুন, তা আপনার জিনিসপত্র থাকছে তো? হ্যাঁ, তা থাকবে বই কি। বলেই বিদ্যুৎ ভীত্ত হাড়ুর দিকে তাকিয়ে বলল, তুই বেটা আমার জিনিসপত্র সব ঝেড়ে ঝুড়ে রাখিস, বকশিস পাবি। হাড়ু হ্যাঁসূচক মাথা নেড়ে জবাব দিল। হাড়ুর জবাবে তারা হেসে ফেললেন। হাড়ুও হেসে লুটোপুটি। যা বেটা উড়ে আহাম্মক। শ্যামাকান্তবাবুর এই ধমকে ফ্যালফ্যাল করে তার দিকে চাতে চাইতে বিদ্যুতের কামরার দিকে চলে গেল। নীলাম্বর মুখুজ্জের বাড়ি থেকে বেরিয়ে বিদ্যুৎ ট্রামে চেপে এসপ্ল্যানেডে এসে নামল। তারপর চিনে বাজারের পরপর জুতোর দোকানে গিয়ে খোঁজ করতে লাগল। অনেক খোঁজাখুঁজির পর বিদ্যুৎ নির্দিষ্ট দোকানটি খুঁজে বার করল। তারপর দেখল এন্ট্রিটা, তাতে লেখা রয়েছে বাদাম। ঠিকানাটাও বিদ্যুতের চোখ এড়াল না। তারিখটাও খুব বেশি আগের নয়, 2 দিন আগে ডেলিভারি নিয়েছে। বিদ্যুৎ উল্লাসে অধীর হয়ে 3 টাকা ঝনঝন করে টেবিলের ওপর ফেলে দিল, আর তারপর বলল, নাও অর্ডারটা রাখো, এরকম আরেক জোড়া জুতো আমি চাই। চিনেটা রসিদ কেটে দিল। বিদ্যুৎ সেখান থেকে বেরিয়েই বড় রাস্তায় এসে পড়ল। তারপর ট্রামে চড়ে নামলো এসে রঞ্জন রায়ের বাড়ির কাছে। কিন্তু এসেই শুনল তিনি খানিকক্ষণ আগে কোথাও বেড়াতে গেছেন, আজকে নাও আসতে পারেন। বিদ্যুৎ ক্লান্ত হয়েছিল। সে হতাশ হয়ে বাসে উঠে এদিক ওদিক ঘুরে স্টেশনে এসে হাজির হলো। নিজুমপুরেই তাকে ওই দিনই ফিরে যেতে হবে। ঘণ্টা কয়েক ট্রেনে কাটিয়ে বিদ্যুৎ মিত্র যখন নিজুমপুর স্টেশনে এসে নামল, রাতের অন্ধকার তখন চারিদিকে ছেয়ে ফেলেছে। স্টেশনে নামতেই গাড়িওয়ালার দল এসে যাত্রীদের সামনে ভিড় করে চেঁচাতে লাগল। বিদ্যুৎ হেঁটেই যাচ্ছিল। লোকটার আগ্রহ দেখে বিদ্যুৎ তাতে চেপে বসল। 2 মিনিটও সময় গেল না, ঘুম তার চোখে জড়িয়ে আসতে লাগলো। প্রাণপণ চেষ্টা করেও সে তা কাটাতে পারে না। তারপর অতি অল্প সময়ের মধ্যেই সে ঘুমের ঘরে এলিয়ে পড়ল। কিন্তু গাড়ি চলতে লাগলো গাড়োয়ানের খুশি মতো। কোথায় চলল কে জানে। কি কাল ঘুমই না বিদ্যুৎকে পেয়েছিল তা একমাত্র ঈশ্বরই জানেন। ঘুম যখন ভাঙল তখন আর বিদ্যুতের বুঝতে বাকি রইল না যে সে এক অসহায় বন্দী। ছোট এক লোহার খাটিয়ায় সে শুয়ে রয়েছে। তার হাত পা সেই খাটিয়ার সঙ্গে শক্ত করে বাঁধা। বিদ্যুতের পাশ ফেরবার শক্তি নেই, এমনই শক্ত করে বাঁধা। ঘরের মিটমিটে আলোয় সে বুঝতে পারল তার জামাকাপড় তন্ন তন্ন করে কেউ যেন খুঁজে দেখেছে। শুধু খুঁজে দেখা নয়, কেউ যে তার পকেট থেকে তার ডায়েরিখানায় এবং আরও অনেক মূল্যবান কাগজপত্র সরিয়ে নিয়েছে, এই সত্যতাও সে বুঝতে পারল। ডায়েরিতে নিজুমপুরের ব্যাপারে সম্পর্কে অনেক কিছুই লেখা ছিল। তার মনে হলো সেই অসাধারণ লম্বা পা দুটোর মালিক বাদাম, বা তার ঠিকানা আর মোল্লার ঢিপিতে পাওয়া সেই পাখির পালক কোন জাতীয় পাখির, সেসব যা কিছু খবর সে কলকাতা থেকে গিয়ে সেই চীনে লোকটা এবং নীলাম্বরবাবুর কাছ থেকে জানতে পেরেছিল, সে সবই ওই কাগজে লেখা ছিল। খবরগুলো তার মনে আছে বটে, কিন্তু ওগুলো এখন যদি বিপক্ষের হাতে পড়ে গেল তো গেল। বিদ্যুতের অনুতাপ হতে লাগলো। হায় রে, কেন আমি গাড়িতে উঠতে গেলাম? গাড়িখানা ভাড়াটে নাকি, সেসব তো খোঁজ না করে বোকার মতো একটা গাড়িতে উঠে পড়লাম। বিদ্যুৎ কিছুই বুঝতে পারল না যে সে কোথায় আর কেনই বা সে আবদ্ধ। কিন্তু যাই হোক, শত্রু না হলে তাকে বন্দি বা করবে কেন? আর একথাও তার মনে হলো যে আনন্দবাবুর ব্যাপারটা হাতে নেওয়াতেই সম্ভবত তার এই শত্রুতার কারণ।
এর আগে হোটেলে একবার তাকে কেউ মারতে এসেছিল, সে কথাও তার মনে হলো। কিন্তু সেদিন কোনো অচেনা বন্ধু বা ঈশ্বর স্বয়ং তাকে ডেকে তুলে দিয়েছিলেন। কিন্তু আজ যে সে একেবারেই অসহায়। সহসা বিদ্যুতের মনে হলো, এই আমি কি করছি? শিশুর মতো কাঁদলে কোনো লাভ হবে কি? বাঁচার চেষ্টা করতে হবে তো। সে শত যন্ত্রণা উপেক্ষা করে তার ডান হাতের বাঁধনটা খাটিয়ার ধারে লোহায় ঘষ্টে ঘষ্টে কেটে ফেলবার চেষ্টা করতে লাগলো। তার মনে হলো রঞ্জন রায় তো এমন দ্বারা কত ভয়ানক বিপদে পড়েও মাথা সুস্থ রেখে বেরোবার পন্থা আবিষ্কার করতে পেরেছেন, আর সে একজন বলিষ্ঠ তরুণ যুবক হয়েও এই বিপদে মুষড়ে পড়বে? না 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 না। বিদ্যুতের দৃঢ় প্রতিজ্ঞ সফল হলো। প্রায় আধ ঘন্টার অবিরত ঘর্ষণে তার বাঁধনটা কেটে গেল। তার ডান হাতটি মুক্ত হলো। বাকি কাজটা এখন অনেক সোজা হয়ে এসেছে। সে অবশিষ্ট বাঁধনগুলোও খুলে ফেলল। কিন্তু বাঁধন খুলেও সে একটা মতলবেটে দড়িগুলো প্রায় আগেকার মতোই হাতে পায়ে জড়িয়ে অসারভাবে খাটিয়ার উপর শুয়ে রইল। পাশের কোনো এক ঘরের ঘড়িতে 2টো বেজে গেল। বিদ্যুৎ রাত্রির গভীরতা বুঝতে পারল। সেই সময় মনে হলো বাইরের পাহারা বদলে গেল। নতুন লোকজন এসে বলল, চারে দালাল তো ছুটি, বাকি 3 ঘন্টা আমি এখানে দেখব। তুই চাবিটা দিয়ে যা। লোকটাকে একবার দেখে নিতে হবে তো, শয়তানটা ঘুমোচ্ছে কত। পুরনো লোকটা চাবি দিয়ে চলে গেল। নতুন পাহারাদার 2-1টা চাবি ঘুরিয়েই দরজা খুলে ভেতরে ঢুকল। খাটিয়ার কাছে এসে বিদ্যুৎ মিত্রের গায়ে একটা ধাক্কা দিয়ে ঠাট্টার স্বরে বলল, কিরে গোয়েন্দা গগো, ঘুমোচ্ছিস এখনো? কাল যে তোকে জন্মের মতো ঘুমোতে হবে। করতে একবার জেগে উঠলেই তোকে মুহূর্তে বিদ্যুৎ মিত্র তরাক করে উঠেই যুযুৎসুর এক কায়দায় ধরাশায়ী করে ফেলল। সঙ্গে সঙ্গে দুহাতে তার কণ্ঠনালী চেপে ধরল। হতবাগার জিভ প্রায় সমস্ত বেরিয়ে এলো। লোকটার মুখের ভেতর তখন বিছানার চাদর পুড়ে দিয়ে বিদ্যুৎ চোখের পলকে তাকে নির্বাক করে দিল। তারপর ক্ষিপ্র হস্তে তার হাত পাগুলো খাটিয়ার সঙ্গে বেঁধে ফেলল। এইভাবে সে তাকে কাবু করে দিল। তার জামাকাপড় ছাড়িয়ে নিজেই সেই পোশাক পরে সেজেগুজে ঘর থেকে বেরিয়ে গেল। বলাই বাহুল্য, বেরোবার আগে সে ঘরটিতে চাবি দিতে কিন্তু ত্রুটি করল না। দোতলায় সিঁড়ি দিয়ে সে নিচের আঙিনায় চলে এলো। তারপর সদর দরজা দিয়ে সোজা বাইরে বেরিয়ে গেল। ফটকের পাশে যেই পাহারাদারটি ছিল সে শুধু জিজ্ঞাসা করল যে, কে আহমেদ ভাই? একটা সংক্ষিপ্ত উত্তর দিয়ে বিদ্যুৎ মিত্র বাইরে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ফটকের বাইরে বেরিয়ে এসে দেখল যে বৃদ্ধা সেখানে পড়ে কাঁতরাচ্ছে। পড়ে গিয়ে তার বড্ড লেগেছে। বিদ্যুৎ তাকে তুলে দাঁড় করালো, আর সেই বৃদ্ধা তাকে একটি ফকিরের আশীর্বাদ নামা দিল। বলল যে এতে আশীর্বাদের মন্ত্র লেখা আছে। কাল এই মন্ত্রটা একবার পড়ে জল খেয়ে নিও বাবা, তাহলে তোমার অনেক ভালো হবে। দেখতে দেখতে বিদ্যুৎ মিত্র ও বৃদ্ধা দুজনেই রাতের অন্ধকারে কোথায় যেন লুকিয়ে ফেলল। তারপর আরও 2টো দিন কেটে গেছে। বিদ্যুৎ তার অনুসন্ধানের কাজ খুব বেশি আর এগোতে পারেনি, কারণ সেদিন রাত্রে বন্দী হওয়ার পর থেকেই সে অসুস্থ বোধ করছিল। কাজেই শরীরটা একটু চাঙ্গা না হওয়া পর্যন্ত আর বেশি এগোতে সাহস করেনি। কয়েকটা দিন সম্পূর্ণ বিশ্রাম করেই কাটিয়ে দিল। সম্প্রতি একটা বিষয় সে খুবই অস্বস্তি বোধ করছিল। সে ভাবছিল, কে এই লোক যিনি অদৃশ্যভাবে থেকেও আমার কানে কানে সেদিন সতর্কবাণী উচ্চারণ করে গিয়েছিলেন? কে তিনি, যিনি সেদিন বৃদ্ধা ভিকারিনীর হাত দিয়ে আমাকে দ্বিতীয়বার সাবধান করে দিলেন? বিদ্যুৎ তার পকেট থেকে সেদিনকার কাগজখানা বের করল। বৃদ্ধা যার নাম দিয়েছিল ফকিরের আশীর্বাদ, সেটা সে পড়ল। ছি ছি বিদ্যুৎ মিত্র এত বোকা! গোয়েন্দা হলে তাকে সব দিক চোখ কান খুলে রাখতে হয়, নয়তো গোয়েন্দাগিরি তার সাজে না। ফকিরের আশীর্বাদটি পড়া অবধি বিদ্যুৎ সব কিছুতেই সতর্কভাবে চলাফেরা করে। সকালবেলা ঘুম থেকে উঠেই বিদ্যুৎ আবার তার কাজে মনোযোগী হলো। সে তাড়াতাড়ি জামাকাপড় পরে নিয়ে সুরেশবাবুর সন্ধানে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ হাঁটবার পর লোকের কাছে জিজ্ঞাসা করে সুরেশবাবুর বাড়িটা বের করতে তার খুব বেশি কষ্ট হলো না। সুরেশবাবু রোয়াকে বসে দাঁতন করছিলেন। বিদ্যুৎ মিত্রকে দেখে বললেন, হ্যাঁ আসুন আসুন। সুরেশবাবুর সঙ্গে সে বৈঠকখানায় এসে হাজির হলো। সুরেশবাবু বললেন, হ্যাঁ কি খবর, মানে কতটা কি করতে পারলেন বিদ্যুৎবাবু? না, এখনও বেশি কিছু নয়, তবে গুটি কয়েক কথা আছে। আচ্ছা, যোগেন্দ্রকে আপনি চেনেন? হ্যাঁ, সে আমার ভগ্নিপতির ভাইপো। সাংঘাতিক ছেলে। কিছুদিন আগে সে এ বাড়িতে একদিন এসেছিল। সুষমার গয়নার বাক্স ভাঙছিল। সেই সময় ধরা পড়ে যায়। আনন্দবাবু তাই থেকে বাড়ি থেকে তাড়িয়ে দেন।
সে কি থিয়েটারে অভিনয় করে? সেই রকমই তো শুনেছি। আচ্ছা, তার দ্বারা আনন্দবাবুর খুন হওয়া সম্ভব বলে আপনার বিশ্বাস হয়? না, কেন বলুন তো? আনন্দবাবুকে খুন করে তার লাভ কি? যদি বলি আনন্দবাবুর সম্পত্তি পাবার লোভে। আনন্দবাবু সম্পত্তির বারিশান তো সে নয়। আনন্দবাবুর নামে কোনো সম্পত্তি নেই। তিনি সব তার স্ত্রী সুষমা দেবীর নামে লিখে দিয়েছেন। এ খবর যোগেন্দ্র জানতো? জানতো বই কি। পুলিশ যোগেন্দ্রকে সন্দেহ করে, আর যোগেন্দ্রও তার টের পেয়ে আগেই ভেগে গিয়েছে। তার নামে তো হুলিয়াও বার হয়েছে। হ্যাঁ, তাহলে তো ব্যাপারটা বেশ গুরুতর দেখছি। কিন্তু সে যদি নির্দোষী থাকে তবে সে পালালো কেন? সে ভীষণ ভীতু। পুলিশ দেখে সে ঘাবড়ে গেছে, ভয়ে সে পালিয়েছে। হোটেলে ফিরতেই শ্যামাকান্তবাবু বললেন, কোথায় গিয়েছিলেন মশাই? বললাম যে ঘোরাঘুরি করবেন না, আমি ভালো দালাল দেব। এই এতক্ষণ সেই লোকটি বসেছিল আপনার জন্য। ওই যে আসছে। আসুন আহমেদ সাহেব, বসুন বসুন। এই যে ইনি একটু জায়গা চান। আহমেদ সাহেব বললেন, কতটা জায়গা আপনার দরকার? কাঠা পাঁচেক হলেই চলবে। আপনি বুঝি কেবল জায়গার দালালি করেন? আগে হ্যাঁ, আশা দিচ্ছেন তাহলে? ঠিক বলতে পারি না, তবে চেষ্টায় রইলাম। কবে আন্দাজ কথা দেবেন? কাল পরশু নাগাদ শ্যামাকান্ত বাবুর কাছে খবর পাবেন। আমি আজ আবার কলকাতায় যাব। আহমেদ খাঁ উঠে পড়লেন। তিনি চলে যাওয়ার পর শ্যামাকান্তিবাবু বললেন, মোল্লার টিভিতে লাল মিয়ার মৃত্যুর পরে তার সমস্ত জমি আহমেদ খাঁ বিক্রি করে দিয়েছে। খুব বেশি দামে পাইয়ে দিয়েছিলেন মধু মিয়াকে। মধু বালিগঞ্জে বাড়ি করেছে। বিদ্যুৎ কোনো কথা বলল না। একটা চুরুট পকেট থেকে বের করে বসে বসে ধূমপান করতে লাগলো। তার কেবলই মনে হতে লাগলো এই কণ্ঠস্বর সে যেন কোথাও একটা শুনেছে। বিশেষত দালাল আর আমেদ, এই কথা দুটো তাকে যেন কিসের ইঙ্গিত দিয়ে গেল। লোকটা যেন চেনা চেনা। দেখে মনে হলো আমেদ খাও তাকে সন্দেহ করছে। তবে কি এই দালাল আমেদ খাঁর সঙ্গে সেই ভয়ঙ্কর রাত্রির বন্দিশালার কোনো সম্পর্ক আছে? থাকলেই বা কী করা যায়? প্রমাণ তো কিছুই নেই। বিদ্যুৎ বাবু। ডাক শুনে ঘর থেকে বেরিয়েই বিদ্যুৎ দেখল যে সামনে সুরেশবাবু। কি খবর এত সকালে? বিদ্যুৎ হেসে জিজ্ঞাসা করল। সুরেশবাবু ঘরে ঢুকে দৌড়টা ভেজিয়ে দিলেন। তারপর একখানা চেয়ারে বসে বললেন, আপনারা কি করলেন মশাই? রঞ্জনবাবু তো এলেন না, এলেন আপনি একা। অথচ এদিকে খুনির যে কোনো কিনারাই হলো না। এত ব্যস্ত হলে চলবে কেন সুরেশবাবু? আমরা তো আমাদের যথাসাধ্য চেষ্টা শুরু করে দিয়েছি। আর রঞ্জনবাবু তো কথা বলেছেন, আমি তাকে খবর দিলেই তো তিনি চলে আসবেন। আপনি অতটা ব্যস্ত হবেন না। সে তো ঠিক কথাই আপনি বলছেন, কিন্তু এদিকে হচ্ছে কি জানেন? যত বেটা দালাল, এই যেমন ওই আহমেদ খাঁ আর রাজেন হালদার, রত্নেশ্বর হাজারি, এরা সব আমার ওই বোনের বাড়ি চষে ফেলে দিচ্ছে। কেন? আমার ভগ্নিপতি আনন্দবাবুর ত্যাক্ত জমি জমা কিনে নিতে চায়, বলে ভালো দামে বিক্রি করিয়ে দেবে। তাও সম্ভব নয় মশাই। একা ওই রাম ব্রহ্ম পেপলাই তার কারখানার জন্য আরও ওই 200-400 বিঘে জমি কিনে নিতে পারে। আপনারা কি ঠিক করেছেন সুরেশবাবু? আমার বোন জানিয়েছে যে সে জমি জমার অধিকাংশই বিক্রি করতে রাজি, কিন্তু আমার মত না হলে সে কিছু করতে পারবে না। আহমেদ খাঁ তাই ওই আমার মত জিজ্ঞেস করতে এলে আমি বেশ কড়া করে জানিয়ে দিয়েছি যে আমার দেহে প্রাণ থাকতে আমি কিছুই বেচতে দেবো না। আহমেদ খাঁ কি বললে? সে বলেছে যে দাম খুব বেশি পাওয়া যাবে। সে কলকাতার হাতিরামকে গিয়ে বলবে এবং সবচেয়ে কত বেশি দাম সে দিতে পারে তা সে কাল এসে জানাবে। যদি আমি তাতে রাজি না হই তো আহমেদ খাঁ আর কি করবে? কাল কখন আসবে সে? সন্ধ্যের সময় আসবে বলেছে। আমিও কাল জরুরি কাজে কলকাতা যাব শুনে আহমেদ খাঁ বলেছে যে সে ওই সময় ঠিক আসবে। আমি যেন তার জন্য অপেক্ষা করি। একটা কাজ করতে পারবেন সুরেশবাবু? হ্যাঁ, কি কাজ বলুন? পারবো না কেন? যে কাজের ভার আপনার ওপরে দেব সেটা কিন্তু খুব সাহসের। লোহার মতো শক্ত স্নায়ু দরকার। চেয়ে দেখুন বিদ্যুৎবাবু, এই শরীরের কোথাও ভয় লুকিয়ে থাকতে পারে বলে সন্দেহ হয় আপনার? না, সে সন্দেহ হয় না। তবুও আপনাকে আগে থেকে সচেতন করে দিচ্ছি। আহমেদ খাঁ রাত্রে আপনার সঙ্গে দেখা করতে আসবে বলেছে, কিন্তু সেটা সে পারবে না, আপনি স্থির জানবেন। আপনি তার জন্য অপেক্ষা করে শেষ ট্রেনে কলকাতায় যাবার জন্য প্রস্তুত হয়ে থাকবেন এবং একটু আগেই মোল্লার ঢিপির পথ দিয়ে স্টেশনে যাবেন। আপনাকে ওই পথে স্টেশনে বাধ্য করবার জন্যই আহমেদ খাঁ প্রতিশ্রুতি দিয়েছে। কলকাতা থেকে যে ট্রেন 8টায় নিঝুমপুরে আসে, আপনি নিশ্চয়ই সেই ট্রেনে আহমেদ খাঁকে আশা করবেন।
কাজেই অন্তত 9টা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতেই হবে। তারপর যদি কলকাতায় যাওয়া আপনার নিতান্ত জরুরি হয়, তাহলে মোল্লার ঢিপির পথ ছাড়া আপনার আর কোনো উপায় থাকবে না। তাই যাবেন, আপনি নির্ভয়েই যাবেন। হাতেই একটা মোটা লাঠি নিয়ে নেবেন এবং বেপরোয়া লাঠি চালাবার সুযোগ কিন্তু ছাড়বেন না। অস্বাভাবিক কিছু যদি দেখেন তাহলে ভয় পাবেন না। আমরা মোল্লার ঢিপির আশেপাশেই সশস্ত্র পুলিশ নিয়ে ওত পেতে বসে থাকব। ভৌতিক কিছু দেখা টাকা যাবে নাকি? যাই তাহলে তো ভালোই। এ জীবনে ভূত দেখার একটা সুযোগ যদি হয় তাহলে মন্দ কি? কাউকে কিছু বলবেন না যেন, ভয় পাবেন না। হোটেলে ফিরতে বিদ্যুতের কিছু দেরি হয়ে গেল, কারণ পথে সে থানায় রামকমলবাবুর সঙ্গে একটা গোপন পরামর্শ করে চলে এলো। মনে মনে সে বলল, জাল তো পাতা হলো, এবার দেখে নেব ভূত কে তুমি। মাঝে মাঝে নিঝুম রাত্রে বিনিয়ে বিনিয়ে কেঁদে ওঠো। দারুণ অন্ধকারের মধ্যে বিদ্যুৎ তার বন্দিশালা থেকে বেরিয়ে এলেও বাড়িটা তার মনে ছিল ঠিকই। এখন তার প্রথম কর্তব্য হলো সেই বাড়িটার সম্বন্ধে একটু খোঁজ করা। বাড়িটা প্রকাণ্ড। খোঁজ নিয়ে এসে জানল যে সেখানে থাকেন বাবু রামব্রহ্ম পিপলাই। একসময় তিনি একজন অধ্যাপক ছিলেন, কিন্তু এখন এই বৃদ্ধ বয়সে তিনি ব্যবসা করছেন। ভাগ্যলক্ষ্মী তার সুপ্রসন্ন। তিনি এখন স্থানীয় বিরাট এক লৌহ কারখানার অধিপতি। সেই সঙ্গে তার এক প্রকাণ্ড বাতিক। তিনি নানাদেশি জীবজন্তুর এক মিউজিয়াম তৈরি করেছেন তার নিজ বাড়িতেই। বিদ্যুৎ দেখল যেখানে সে বন্দী হয়ে কয়েক ঘন্টা মাত্র কাটিয়ে এসেছে সেই স্থানটায় এই বিরাট বাড়িটিরই একটি অংশ মাত্র। রামব্রহ্মবাবু অপর অংশে বাস করেন। বিদ্যুতের ইচ্ছা হলো একবার বাড়িটার ভেতরে ঢুকে সব কিছু খোঁজ খবর নেয়, কিন্তু এই পোশাকে গেলে সেই দিনের বন্দি যে সে ছিল তাহলে হয়তো তাকে অনেকেই চিনে ফেলবে, আর তাতেই তার বিপদ হবে ভয়ানক। তাই পরের দিন সকালবেলা সে নকল একজোড়া গোঁফ আর কোকড়ানো পড়াচুলার সাহায্যে তরুণ এক ছাত্রের বেশে সজ্জিত হয়ে গেল সে পিপলাই মশাইয়ের বাড়িতে। বিদ্যুৎ ভাবল বাড়িটা দেখতে হলে এই সকালবেলাতেই ভালো, রাত্রে তো ভূত ধরবার কাজে ব্যস্ত থাকতে হবে। প্রকাণ্ড বাড়ি, পাঁচিল দিয়ে ঘেরা, চারিদিকে বড় বড় আম, জাম, কাঁঠাল, নারকেল, সুপারি গাছ, আর সবার মধ্যেখানে বাড়িখানা। ফটকের পর সুরকির রাস্তা, তারপর বাড়ি। লোকটা বাড়ি সাজানোর দিকে কোনো ঝোঁক নেই। ফুলবাগানগুলো আগাছায় জঙ্গল হয়ে উঠেছে, কোনো মালি নেই সেটা বোঝাই যায়। বিদ্যুৎ কড়া নাড়তে লাগলো। রোগামতো একজন চাকর দরজা খুলে জিজ্ঞাসা করল, কি চাই? লোকটার নাম কানাই। সে রামব্রহ্মবাবুর একজন অতি বিশ্বাসী ভৃত্য। বিদ্যুৎ বলল, পিপলাই সাহেবের সঙ্গে একবার দেখা করতে চাই। কি দরকার আপনার সেটা একটা কাগজে লিখে দিন। বাবুর বাতের অসুখ কদিন খুব বেড়েছে, কারোর সঙ্গে দেখা করেন না। বিদ্যুৎ একটা কাগজে তার নাম লিখে দিল। রমেন মোদক, জুওলজির ছাত্র, আপনার মিউজিয়াম দেখবার আকাঙ্ক্ষা। কাগজটা কানাইয়ের হাতে দিয়ে পকেট থেকে একটা টাকা বের করে কানাইয়ের পকেটে ফেলে বিদ্যুৎ বলল, দেখা করিয়ে দেওয়া চাই কিন্তু। কানাই টাকাটা ভালো করে দেখে ট্যাকে গুজে দরজা বন্ধ করে বাড়ির ভেতরে চলে গেল। পাক্কা আধ ঘন্টা বিদ্যুৎ রকে পায়চারি করে যখন আবার কড়া নাড়তে যাবে তখনই দরজাটা হঠাৎ খুলে গেল। কানাই হেসে বলল, বাবু ডাকছেন। বিদ্যুৎ বাড়ির ভেতরে ঢুকল। একটা দালান পার হয়ে তবে বৈঠকখানা। টেবিলে মাথা রেখে একজন বৃদ্ধ শুয়েছিলেন। পায়ের শব্দে ঘাড় তুলে তিনি তাকালেন। কাঁচা পাকা দাড়ি আর চুলে তার মুখখানা ঢাকা, জরাজীর্ণ শীর্ণ কপাল। চোখ দুটো খুবই তীক্ষ্ণ, যেন সাপের চোখ। খানিকক্ষণ বিদ্যুতের দিকে তাকিয়ে তিনি বললেন, কি নাম? বিদ্যুৎ বলল, রমেন মোদক, আপনার পাখির মিউজিয়াম দেখার জন্য এসেছি। বৃদ্ধ আবার তার সন্ধানী দৃষ্টি বিদ্যুতের মুখের ওপর ফেলে বললেন, বুঝেছি। তা কার কাছে খবর পেলে? কেন, এই অঞ্চলে তো সবাই খবর জানে। শুনলাম আপনার প্রায় নতুন কিছু স্পেসিমেন আসে। আমিও কিছু কিছু পাখির নমুনা জমিয়েছি কি না? বটে। এ বাতিক তবে তোমারও আছে নাকি? বলেই হো হো শব্দে পিপলাই সাহেব হেসে উঠলেন। বিদ্যুৎ বসে বসে লক্ষ্য করতে লাগলো দেওয়ালে বাঁধানো বড় বড় ছবি, নানা দেশের নানা পাখির ছবি। তলায় নাম লেখা দুটো আলমারি ঠাসা পাখিতত্ত্ব সম্বন্ধীয় মোটা মোটা বই, কিন্তু মাঝে মধ্যে ঘোড়দৌড়ের ঘোড়া সম্পর্কিত রেকর্ড বইও রয়েছে। লোকটা তাহলে ঘোড়দৌড়ের বাতিকর রয়েছে।
বিদ্যুতের কেমন যেন খটকা লাগলো। পিপলাই সাহেব কাগজে খসখস করে কি যেন লিখছিলেন, মাঝে মধ্যে তীক্ষ্ণ দৃষ্টিতে বিদ্যুৎকেও দেখছিলেন। চিঠি লেখা শেষ করে পিপলাই সাহেব বললেন, তাই তো এসেছ, একদম কোনো খবর না দিয়েই? বিদ্যুতের প্রাণ যেন হাঁপিয়ে উঠেছিল। সে তড়াক করে লাফিয়ে উঠে বলল, আচ্ছা, না হয় কাল সকালেই আসবো। না না না, এসেছ যখন আজই দেখে যাও। আমি বড় কাউকে একটা দেখাই না, তবে এককালে নিজে অধ্যাপক ছিলুম তো। তুমি ছাত্র শুনে পূর্বস্মৃতি জেগে উঠেছে আবার, তাই দেখাচ্ছি। নয়তো এই বেতো পায়ে ওই সব শখ আমার আর সাজেও না, পোষায়ও না। কানাই এতক্ষণ কোথায় যেন গিয়েছিল। এবার সে একটা বড় পাঁচ লাইট নিয়ে হাজির। পিপলাই সাহেব বললেন, যা খাটিয়ে দিকে যা, আলো ছাড়া তো আর কিছু দেখাই যাবে না। সাদা গোটা মিউজিয়ামটাই যেন 12 মাসার অন্ধকার। কানাই আবার চলে গেল। কিছুক্ষণ বাদে ফিরে এসে বলল যে চলুন। পিপলাই সাহেব বাতে একদম পঙ্গু, উঠতে পারেন না। তার চেয়ারের তলায় চাকা লাগানো। কানাই সেই চেয়ারটা ঠেলে নিয়ে চলল। বিদ্যুৎও চলল সঙ্গে সঙ্গে। ক্রমশ তারা ভেতর বাড়িতে একটা বিরাট হলঘরে এসে উপস্থিত হলো। এই হলঘরের 4 সারিতে কাচের কেসের মধ্যে মৃত পাখি সাজানো। দেওয়ালের গায়ে পাখির ঠোঁট, পাখা, পা ইত্যাদি কাঠে আটকানো রয়েছে। পিপলাই সাহেব বলতে লাগলেন, তুমি যখন ছাত্র এবং পাখির মিউজিয়াম করার শখ আছে, তখন তোমার কাছে আমি সবই দেখাবো। বুঝবার দর্শক না পেলে এসব কাকেই বা দেখাবো, খেয়েই বা বুঝবে। হ্যাঁ, এই হলো প্রথম আলমারি। এটাতে আছে অস্ট্রেলিয়ার জঙ্গলের পাখিদের মৃতদেহ। এটা দেখো, এটা দেখো, এটা হলো কুকাবুড়ো, বাংলায় বলতে পারো বুড়ো খোকা। আর এই যে এটা হলো বিনা পাখি। কি সুন্দর এর লেজের বাহার দেখেছো? জঙ্গলের মধ্যে যখন এরা ঝাঁকে ঝাঁকে চুড়ে বেড়ায়, তখন মনে হয় যেন পরীদের গানের আসরের জন্য জীবন্ত বীণা ঘুরে বেড়াচ্ছে। এই গাঢ় অন্ধকারে রামকমলবাবু তার পুলিশ বাহিনী নিয়ে মোল্লার ঢিপি ও আশেপাশে সব জায়গাটা ছেয়ে ফেলেছেন। কিন্তু মনটা তার বড়ই অপ্রসন্ন। একটা দারুণ উদ্বেগ তাকে কেবলই খোঁচা দিচ্ছিল। তিনি ভাবছিলেন যে বিদ্যুৎবাবু গেলেন কোথায়। আজ সকালবেলাও তার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। হোটেলে গিয়ে তিনি খবর নিয়েছেন। শুনলেন যে বিদ্যুৎবাবু আজ সারাদিন অনুপস্থিত। বড়ই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে তিনি ফিরে এলেন। তারপর রাত্রিতেও যখন বিদ্যুৎবাবু ফিরলেন না, তখন আর কী করা যায়। তিনি স্থির করলেন বিদ্যুৎবাবুর উপদেশ অনুযায়ী কাজটা করে যাবেনই, নইলে মোল্লার টিপিতে সুরেশবাবুর বিপদ হওয়াটা অসম্ভব নয়। কাজেই তিনি নির্দিষ্ট সময়ের আগেই সেখানে উপস্থিত হলেন। কিন্তু বেরোবার আগে তিনি বলে গেলেন, বিদ্যুৎবাবু বিপন্ন হলে শ্যামাকান্তবাবু তাকে খবর পাঠায়, তাহলে কোনো উপযুক্ত পুলিশের সাহায্য তাকে দেওয়া হয়। এই কথা শ্যামাকান্তবাবুকেও তিনি জানিয়ে গেলেন। খুটখুটে নিশুতি রাত, চারিদিক নিস্তব্ধ। রামকমলবাবু হাতে রেডিয়াম ঘড়ির ডায়ালের দিকে তাকালেন। দেখলেন 9:15। একটা পেঁচা বুঝি কোনো ডাল থেকে উড়ে গেল। কোথায় কতকগুলো পাখির ছানা যেন চ্যাঁ চ্যাঁ করে ডাকছে। সেই ঝুলকালো অন্ধকারের রাত যেন একটানা ঝিঝি রব শুনতে শুনতে কোনো এক গভীর রহস্যের অতলে তলিয়ে যাচ্ছে। সমস্ত আবহাওয়ার একটা ভৌতিক সংকেত। তারার আলোগুলোকে যেন নিচের অন্ধকার ক্ষুধা জিহ্বা মিলে গ্রাস করছে। মোল্লার টিভির কালো চূড়াটা মনে হয় নরবলির প্রতীক্ষায় ঘাড় উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। ঠিক সেই সময় দূরে শীষ দেওয়ার শব্দ শোনা গেল। কে যেন শীষ দিতে দিতে মশমশ করে এগিয়ে আসছে। রামকমলবাবু বুঝলেন সুরেশবাবু আসছেন। শব্দ ক্রমশ এগিয়ে আসছে। হঠাৎ সুরেশবাবুর শীষ দেওয়া বন্ধ হয়ে গেল। মোল্লার ঢিপির অখণ্ড নীরবতা ভেদ করে কে যেন বিনিয়ে বিনিয়ে কেঁদে উঠল। সে শব্দ যে কী ভীষণ তার ভাষায় বোঝানো যায় না। জোয়ান সিপাহীগুলো শিরদাঁড়া দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে যেতে লাগলো। সঙ্গে সঙ্গে বাতাসে কেমন যেন ঠান্ডা হয়ে গায়ে লাগতে শুরু করলো। সেই কান্নার শব্দটা উঠেই আবার থেমে গেল, কিন্তু তার রেশ মোল্লার ঢিপির ওপর যেন ঘুরে ঘুরে বেড়াতে লাগলো। এ যেন কোনো এক প্রেতাত্মার ক্রন্দন।
ভয়াবহ গাম্ভীর্য ও অস্বাভাবিক আবহাওয়া। সে কি যে আতঙ্কদায়ক তা ভুক্তভোগী না হলে বুঝে উঠতে পারবে না। হঠাৎ সুরেশবাবুর লাঠি যেন এলোপাতারি কোন জিনিসের উপর ঝপঝপ করে পড়ছে বলে মনে হলো। ঝোপঝাড়ের উপর লাঠি পড়লে যেরকম চাপা আওয়াজ হয় অনেকটা সেই রকম, সেই সঙ্গে একটা ঝটপটার শব্দ। রামকমলবাবু লক্ষ্য করে সামনের দিকে এগিয়ে গেলেন। একটা জমাট অন্ধকার যেন শরীরই হয়ে সুরেশবাবুকে তাড়া করে নিয়ে চলেছে, কিন্তু রামকমলবাবু কিছুতেই শব্দ লক্ষ্য করে ঠিক জায়গাটা যেতে পারছেন না। এই মনে হচ্ছে যেন পাশে শব্দ, আবার মনে হচ্ছে যেন ওই তো একটু দূরে। শব্দ ক্রমশই মোল্লার ঢিবির প্রান্তের দিকে এগিয়ে চলেছে। আর সময় নষ্ট করলে চলবে না। রামকমলবাবু পকেট থেকে হুইলটা বার করে বাঁচালেন, আর সঙ্গে সঙ্গে টর্চের আলোয় ইতস্তত বিদ্যুৎ খেলে তিনি পিস্তলের ফাঁকা আওয়াজ করলেন। মুহূর্তের মধ্যে মোল্লার ঢিবির প্রান্ত থেকে আর একবার সেই ভয়ঙ্কর কান্নার আওয়াজ ভেসে এলো। তারপর আকাশের ওপর দিয়ে যেন দিগন্তে মিলিয়ে গেল। কান্নার শব্দ ওঠার সঙ্গে সঙ্গে মোল্লার ঢিবি থেকে যেন নিচে পড়ার একটা শব্দ এবং সঙ্গে সঙ্গে মানুষের আর্তনাদ ভেসে এলো। তৎক্ষণাৎ পুলিশের হাতে হাতে একসঙ্গে অনেকগুলো মশাল চলে উঠল। রামকমলবাবু চেঁচিয়ে উঠলেন, ওই দেখো কে যেন পড়ে রয়েছে। সকলেই সেদিকে ছুটে গেল। দেখা গেল সুরেশবাবু অজ্ঞান হয়ে গেছেন। তার জামাটা খুলে ফেলতে দেখা গেল সারা গায়ে আর মুখে বাঘে আঁচড়ানোর মতো দাগ দগদগ করছে। ফোঁটা ফোঁটা রক্ত তার মুখে জমে রয়েছে। সুরেশবাবুর চুল উস্কো খুস্কো, মুখে ভীষণ আতঙ্কের চিহ্ন। হঠাৎ একজন কনস্টেবল চেঁচিয়ে বলে উঠল যে মোল্লার টিভির নিচেও কে যেন পড়ে রয়েছে দেখছি। তাকেও আনা হলো। দেখা গেল বিরাট দেহ, মস্ত জোয়ান একটা লোক। স্পষ্টই বোঝা গেল যে এই সেই অমানুষিক পা দুখানার মালিক বাদাম। লোকটা যেন এ দেশের নয়, সে আফ্রিকা দেশের হাবশি। তার নাক মুখ ক্ষতবিক্ষত, মোড়ে কাঠ হয়ে গিয়েছে। জ্ঞান ফিরে আসতে সুরেশবাবু উঠে বসলেন। রামকমলবাবু সহসা বললেন, আপনার অসামান্য সাহসের তো প্রশংসা না করে থাকা যায় না মশাই। কিন্তু শেষ পর্যন্ত পারলুম না। সেটাকে মারবার আগেই অজ্ঞান হয়ে পড়লুম। গরুর পাখি জাতীয় একটা বিরাট পাখি, অমন ডানার জোর বোধহয় আর কোনো পাখির হয় না। শুধু জোর নয়, তার শিক্ষাও আছে যথেষ্ট। কেবলই ডানা দিয়ে তাড়িয়ে এগিয়ে নিয়ে যেতে চায়। তবে কি অমনি করেই আনন্দবাবুকে লাল মিয়াকে আর রতন সর্দারকেও মেরেছে? তাই তো মনে হচ্ছে। এই সময় হঠাৎ কে যেন একটা লোক হাঁপাতে হাঁপাতে এসে বলল যে শিগগিরই আসুন, বিদ্যুৎবাবুকে বাঁচাতে চান। শ্রান্ত পুলিশ বাহিনী আর কিছুমাত্র বিশ্রাম না করেই তখন বায়ুবেগে তার পেছনে ছুটে চলল। উত্তেজনায় ও আতঙ্কে রামকমলবাবু আর সুরেশবাবু নিজেদের ক্লান্ত দেহের কথা সম্পূর্ণরূপে ভুলে গেলেন। একটা পৈশাচিক হাসিতে হাসতে হাসতে সারা ঘরখানা প্রকম্পিত করে বৃদ্ধ রামব্রহ্মবাবু এক নারকীয় অভিনয় শুরু করলেন। প্রকাণ্ড হলঘর, তার দেওয়াল ঘেঁষে কত আলমারি, কত কাচের চার, আর তার মাঝে কত দেশের কত জাতীয় পাখির ঠোঁট, মাথা, চোখ ইত্যাদি। এইসব আলমারিগুলোর সামনের হলের মাঝে খুব মোটা একটা থামের গায়ে বিদ্যুৎ মিত্র বড় অসহায়ভাবে শক্ত লোহার বাঁধনে বাঁধা। 3 জোড়া লোহার হাত যেন তাকে আত্মীয়র মতো করে চেপে ধরে রেখেছে। যেন তাকে হঠাৎ দেখলে সাধ্য কে সহজে চিনতে পারে। তার সাদৃশ্য বেশভূষা, হাতে রিস্টওয়াচ কিছুই নেই। রামব্রহ্মবাবুর হুকুমে তার চাকরখানায় অসহায় বিদ্যুতের মতো সবকিছু খুলে নিয়ে তাকে অতি সাধারণ পোশাকে সাজিয়ে দিয়েছে। মেঝে থেকে তার সারা দেহ 2 হাত উঁচু, তার পায়ের তলায় প্রকাণ্ড একটা উনুন। চাকর কানাই সেটিকে ভালোভাবে জ্বালাবার চেষ্টায় পরিশ্রম করছিল। দেখে স্পষ্টই বোঝা যায় যে পায়ের তলায় আগুন জ্বালিয়ে বিদ্যুৎ মিত্রকে আজ পুড়িয়ে মারবার জন্যই এদের এত প্রয়াস। বিদ্যুৎ মিত্র সবই দেখছিল, কিন্তু কথা বলবার শক্তি নেই তার। মুখ তার কাপড়ে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। রামব্রহ্মবাবুর পৈশাচিক কণ্ঠে যেন বন্যা বয়ে গেল। বিদ্যুৎ, হতভাগ্য গোয়েন্দা ঘুঘু, কেন এসেছিলে আজ এমন একটা ব্যাপারে হাত দিতে? কে তোমায় সে বুদ্ধি দিয়েছিল বিদ্যুৎ? নিশ্চয়ই সে তোমার গুরু রঞ্জন রায়। কেমন, তাই নয় কি? কি আশ্চর্য, বুড়ো নিজে বেশ নিরাপদে থেকে
তোমার মতো একটা মূর্খ টেপো ছোকরাকে পাঠিয়ে দিলেই জমির সঙ্গে পাল্লা দিতে। তোমায় না পেয়ে যদি ওই ধাড়িটাকে হাতে পেতাম তাহলেই খুশি হতাম সবচেয়ে বেশি, কিন্তু সে তো আর হওয়ার নয়। তবু আমার একটা সান্ত্বনা এই যে তোমায় শোচনীয় পরিণতির কথা সে যখন আমারই লেখা চিঠিতে জানতে পারবে, তখন সে যে কি যাতনায় চটপট করবে তা ভাবতেও খুশিতে আমার মন ভরে উঠছে। তার চিন্তাস্রোত কিছুক্ষণের জন্য যেন অন্য পথে বয়ে গেল। কানাইকে লক্ষ্য করে তিনি বললেন, হ্যাঁ রে কানাই, ওদিকে মোল্লার ঢিপির খবর কি? বাদাম এখনো তার শকুনটাকে নিয়ে ফিরছে না কেন? সুরেশটা সন্ডা জোয়ান বলে কি তাকে সাবার করতে এত দেরি হচ্ছে? আর আমেদ খাইবা কোথায়? আজ এই বিদ্যুৎ মিত্তিরের ধ্বংসযজ্ঞে যে তাদের সকলেরই উপস্থিত থাকবার কথা। রাত প্রায় 11টা, এখনো তারা আসছে না কেন? হঠাৎ শোঁ শোঁ করে একটি শব্দ, আর তারপরে বিরাট পাখার একটা ছটপটি। এলি রে বুদ্ধা, দেখ তো কানাই কে এলো। রামব্রহ্মবাবু একথা বলতেই কানাই দরজা খুলে দিল। তখনই একটা প্রকাণ্ড শকুন বিকট শব্দ করতে করতে ঘরে ঢুকে টেবিলের ওপর বসল। ঠোঁট আর পালকে তার রক্ত মাখা। পৈশাচিক হাসি হেসে রামব্রহ্মবাবু বললেন, কি রে, সাবার করে এলি? কিন্তু কিন্তু বাদাম কোথায় রে? সে বুঝি পেছনে আসছে? রামব্রহ্মবাবুর আদর করে তার পিঠে হাত বুলোতে লাগলেন, আর তখনই তাড়াতাড়ি তার ডানার খাজে খাজে ওষুধ লাগাতে লাগলেন। জিতা রাহো বুড্ডা, জিতা রাহো। তোর আরো কাজ বাকি আছে রে বুড্ডা, আরো কাজ বাকি আছে। শকুনটা যেন তার কথা বোঝে, ঠিক এমনভাবেই রামব্রহ্মবাবু তাকে বলে যেতে লাগলেন, কি কাজ তা বুঝতে পেরেছিস? না পেরে থাকিস তো শোন তবে। এই হতভাগা গোয়েন্দা বাবাজির বুকে আমি প্রথমে একটা ইঞ্জেকশন করে দেব। সঙ্গে সঙ্গে শুরু হবে তার তীব্র জ্বালা যন্ত্রণা। সেই সঙ্গে তার পায়ের তলায় জ্বলবে লোহা গলানো আগুনের শিখা। মিত্তির মশাইয়ের এমনই শুভ মুহূর্তে, এমনই আনন্দের সময় তুই তুলে নিবি একটা একটা করে ওর চোখ, কান, নাক, মুখ। বাবা, এমনই পাক্কা আমার ব্যবস্থা। আরও 10 মিনিট কেটে গেল। রামব্রহ্মবাবু চঞ্চল হলেন। কানাই প্রায় তৈরি হয়েছিল। সে তখনই আলকাতরা, কেরোসিন আর স্পিরিট ঢেলে নরক গুলজার করবার পরিপূর্ণ আয়োজন করে নিল। তারপর একটা দেশলাই নিয়ে আগুন ধরাতে উদ্যত হলো। দেশলাইয়ের কাঠি প্রথমটা জ্বলল না। খচ করে আবার একটা আওয়াজ হলো। এবার কাঠিটা জ্বলে উঠল। কানাই জ্বলন্ত কাঠিটা নিয়ে উনুনের কাছে এগিয়ে গেল, আর ঠিক সেই মুহূর্তে দুবার ভীষণ শব্দ হলো। কানাইয়ের সংজ্ঞাহীন দেহ মাটিতে লুটিয়ে পড়ল, আর তারই অদূরে সেই বিরাট শকুনের প্রাণহীন দেহটা ধপাস করে পড়ে গেল। সঙ্গে সঙ্গে এক অপূর্ব দৃশ্য। দরজা ঠেলে প্রায় 20-25 জন কনস্টেবল নিয়ে ইন্সপেক্টর রামকমলবাবু ঘরের ভেতরে এসে ঢুকলেন। তাদের সকলের হাতেই পিস্তল। সকলেরই লক্ষ্যস্থল রামব্রহ্মবাবু। ছাদের ওপর থেকে গোয়েন্দা রঞ্জন রায়ের বজ্রকণ্ঠ শোনা গেল, একটু নড়ে চোখে ছাদ থেকে আমি তোমার কুকুরের মতন গুলি করব। রামকমলবাবু, আপনি নির্মমভাবে আপনার কঠোর কর্তব্যটি করে যান। অবশেষে রামব্রহ্মবাবুর কথাই সত্যি হলো। যথার্থই তাই হলো। নিজমপুরে রামব্রহ্মবাবু পিপলাইয়ের ভাগ্যক্রম বিপরীত দিকে ঘুরে গেল। মৃত আনন্দ ঘোষের বাড়িতে চা খাওয়ার নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে বিদ্যুৎ ও রামকমলবাবু লক্ষ্য করলেন শ্যামাকান্তিবাবু ও রঞ্জনবাবু সেখানে আগে থেকেই হাজির হয়ে গল্প করছেন। বিদ্যুৎকে দেখেই রঞ্জনবাবু বললেন, এই যে বিদ্যুৎ, এসো। আগে তোমার মুখ থেকে আনুপূর্বিক সমস্ত শোনবার জন্য এরা একেবারে হাঁ হয়ে বসে রয়েছে। তারপর বাকিটুকু আমি বলবো।
বিদ্যুৎ বলল, কেসটা বড্ড জটিল আকার ধারণ করেছিল, কিন্তু একমাত্র দৈব আমাদের সহায় হয়েছিল বলেই আমার পক্ষে মীমাংসা করাটা সম্ভব হয়েছে। আমিও আজ বেঁচে রয়েছি। শ্যামকান্তিবাবুর মুখে সর্বপ্রথম শুনি যে এইভাবে আরও দুজন মারা গেছেন, এবং সেই কথা শোনা অবধি আমার দৃঢ় ধারণা হলো যে যোগেন্দ্র বা আনন্দ ঘোষের সঙ্গে আত্মীয়তার সূত্র জড়িয়ে কোনো লোকের দ্বারা এই কাজটা হয়নি। তখন লাল মিয়া এবং রতন সর্দারের বাড়িতে খোঁজ নিতে হলো। সেখানে খোঁজ নিয়ে কী জানা গেল সেটা পরে বলছি। এর মাঝে মোল্লার ঢিপিতে পদচিহ্ন নিয়ে গবেষণা শুরু হলো। বোঝা গেল যে আনন্দ ঘোষ পিছু হটতে হটতে মোল্লার ঢিপি থেকে পড়ে গেছেন। সেই সঙ্গে নিকটবর্তী গাছের তলায় বিরাট বিরাট কয়েকটা পদচিহ্ন আবিষ্কৃত হলো। তার সাবধানী সতর্ক চলন চিহ্ন দেখে বোঝা গেল যে হত্যার ব্যাপারে সে সংশ্লিষ্ট। এই সময় দৈবাত একটা পালক কুড়িয়ে পেলাম। তখন নিছকই কৌতূহল হয়েই কুড়িয়েছিলাম। জানতাম না যে সেই পালকই হত্যাকারীকে ধরার কাজে আমাকে এত সাহায্য করবে। পক্ষীতত্ত্ব সম্বন্ধে আমার জ্ঞান খুবই সামান্য, কিন্তু সেই সামান্য জ্ঞান থেকেই আমি দুটো জিনিস লক্ষ্য করলাম। 1 নম্বর, পাখির পালক গা থেকে উপড়ে তোলা হয়েছে, তার গোড়ার দিকটা কাঁচা। 2 নম্বর, এদেশি কোনো পাখির পালক সেটা নয়। রামকমলবাবু যোগেন্দ্রকে সন্দেহ করেছিলেন। আমিও সেই সম্বন্ধে একটা থিওরি খাড়া করি। জায়গাটার একটা ভৌতিক বদনাম ছিল। যোগেন্দ্রকে ভূত সেজে আনন্দবাবুকে ভয় দেখিয়ে তাড়া করতে গিয়ে মোল্লার ঢিপি থেকে ফেলে দিয়েছিল। সে থিয়েটারের অভিনেতা। সাজসজ্জা জোগাড় করে এরকম কিছু করার ধারণা তার মনে উদয় হওয়া কিন্তু অসম্ভব নয়। বিরাট পায়ের দাগ তার ছদ্মবেশের চিহ্ন হতে পারে, এরকম একটা সন্দেহ আমার প্রথমে হয়। তারপর খোঁজ নিয়ে জানি যে যোগেন্দ্র পৃথ্বীরাজ নাটকে অভিনয় করতে উলু বেড়ে যায়। ঘটনার দিন সন্ধ্যায় সে সেখানে সংযুক্তার অভিনয় করে খুবই প্রশংসা লাভ করে। কাজেই তার পক্ষে একই সময় নিঝুমপুরে আর উলুবেড়েতে উপস্থিত থাকাটা সম্ভব নয়। তখন প্রশ্ন হলো, তাহলে কি কাউকে নিযুক্ত করিয়েছিল সেই কাজ করার জন্য? তারপর আমি একদিনের জন্য কলকাতায় যাই। সেখানে কাকাবাবুর সঙ্গে দেখা হলো না, কিন্তু আমার কলকাতায় যাওয়াটা বৃথা হয়নি। সেখানে খোঁজ পেলাম সে অসাধারণ পায়ের মালিকের নাম আর ঠিকানা। সেটা হচ্ছে নিঝুমপুর রামব্রহ্ম পিপলাইদের বাড়ি। অধ্যাপক নীলাম্বর বাবুকে পাখির পালকটি দেখিয়ে জানা গেল যে ওই পালকটি হচ্ছে আফ্রিকার লিবিয়া মরুভূমির একরকমের শকুন জাতীয় প্রাণীর। সেগুলো শিকারী পাখি আর মাংসাশী। সুরেশবাবু জিজ্ঞাসা করলেন, আচ্ছা বিদ্যুৎবাবু, মানে কি করে বুঝলেন যে চিনে বাজারে জুতোর দোকানে তার ঠিকানা পাবেন? ঠিক কথা জিজ্ঞাসা করেছেন। ঘটনার দিন সন্ধ্যার সময় বৃষ্টি হয়। বিরাট পায়ের মালিকটি জানতেন যে ভিজে মাটিতে হয়তো 2-1টা ছাপ পড়েছে, তাই কিছু কাদামাটিও তাতে লেগেছে। সে কাদামাটি নিয়ে রাসায়নিক পরীক্ষা এবং জুতোর ছাপ থেকে সে ধরা পড়লেও পড়তে পারে। কাজেই পুরনো জুতো বিসর্জন দিয়ে নতুন জুতো অর্ডার দিতে যাবে এ আমার জানাই ছিল। চীনেপাড়ায় জুতোর অর্ডার দিলে পুলিশের পক্ষে খুঁজে পাওয়াটা খুবই দুষ্কর হবে। সে চীনেপাড়ায় জুতোর অর্ডার দেয়, কাজেই আমার হাতে সে ধরা পড়ে। তারপর তার ঠিকানা খোঁজ করতে জানা গেল যে যোগেন্দরের সঙ্গে তার কাল্পনিক যোগের চেয়ে একজনের সঙ্গে তার বেশ স্পষ্ট যোগ ছিল, আর সেই লোকটি হচ্ছে রামব্রহ্ম পিপলাই। নীলাম্বর বাবুর কাছে শুনেছিলাম যে লিবিয়া মরুভূমির শকুন খুব বড় জাতের পাখি, আর তার ডানায় অসামান্য জোর। তখন আমার মনে উদয় হলো যে বিরাট পায়ের মালিক হাপসি বাদাম ওই পাখিটাকে শিখিয়ে দিয়ে তাকে দিয়েই আনন্দ ঘোষকে হত্যা করিয়েছে। এই কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গেই রহস্যটা যেন আমার কাছে অনেকটা স্পষ্ট হয়ে এলো। আনন্দবাবুর পায়ের দাগ যে মাতাল লোকের পায়ের দাগের মতো, তার কারণ তার আকাশচারী শকুনের আক্রমণ থেকে হত্যা করার জন্য ঘুরপাক খেয়েছিল। পরে শকুনটা ডানার আঘাতে সে হঠাৎ কিনারা থেকে পড়ে যায়। শ্যামকান্তিবাবু মোল্লার ঢিপি থেকে ওই দিন রাত্রে একটা ভয়ার্ত করুণ কান্না শুনেছেন। সে কোনো প্রেতাত্মার বিলোপ নয়, সে ওই শকুনের গর্জন। আনন্দবাবুর মুখে একটা হাঁচড়ানো দাগ ছিল, ওটা শকুনের নখের আঁচড়। বাধা পেলে শকুনগুলো অতিমাত্রায় ভয়ঙ্কর হয়ে ওঠে। তখন তারা নিজের প্রতিপালককে হত্যা করতেও কিছুমাত্র ইতস্তত করে না, বা দামের মৃত্যু সম্ভবত সেই কারণেই হয়। সুরেশবাবুর লাঠির গায়ে বিব্রত এবং উত্তক্ত হয়ে শেষকালে সে বাদামকেই হত্যা করে ফেলে। আচ্ছা দারোগাবাবু, বলতে পারেন আনন্দবাবু হত্যা করার কিছুক্ষণ বাদে মোল্লার ঢিপিতে আলো দেখা গিয়েছিল কেন?
সেটা কি কোনো ভৌতিক ব্যাপার? রামকমলবাবু বললেন, না, এখন মনে হচ্ছে ব্যাপারটা কোনো ভৌতিক ব্যাপার নয়। এখন বুঝছি ওই শকুনের ছড়ানো পালকগুলো কুড়িয়ে নেওয়ার জন্যই বাদাম লণ্ঠন জ্বালিয়ে ঘুরছিল। দৈবাত একটা পালক পড়েছিল বলেই বেচারাটা ধরা পড়ে গেল। ঠিক বলেছেন, ওই জন্যেই আলোটা দেখা গিয়েছিল। ইতিমধ্যে আমি রতন সর্দার আর লাল মিয়ার আত্মীয় স্বজনের কাছ থেকে খবর নিয়ে জানলাম যে তাদের দুজনেরই কিছু ভালো জমি জমা ছিল। এখানকার বাকি সব জায়গা ইতিমধ্যে অন্য লোকে কিনে নেয়। সেসব জায়গা বিক্রি করার লাল মিয়া এবং রতন সর্দারের কারোরই ইচ্ছা ছিল না, কিন্তু রহস্যজনকভাবে তারা মারা যাবার পর এই সব জায়গা বিক্রি হয়ে যাচ্ছে। কিনছে কয়েকজন বাইরের লোক, দালালি করছে আমেদ খাঁ, রাজেন হালদার আর রত্নেশ্বর হাজারি। মনে প্রশ্ন হলো, এদের সঙ্গে হত্যার কোনো যোগ আছে নাকি? আনন্দবাবুর পরিত্যক্ত সম্পত্তিও খুবই লোভনীয়, কিন্তু তিনি সেগুলো বিক্রি করতে রাজি নন। সেজন্যই কি তাকে রঙ্গমঞ্চ থেকে সরানো হলো? সন্দেহ মাত্রই আমেদ খাঁর উপরে নজর রাখা হলো। আমেদ খাঁ সুরেশবাবুর কাছে আসা যাওয়া করতে লাগলো, কিন্তু সুরেশবাবু সম্পত্তি বিক্রয়ের বিরোধী। কাজেই মতলব করেছে সুরেশবাবুকে সরাবার। দিন ঠিক হলো, বলতে পারেন না তো শিগগির, মানে আনন্দবাবুকে মারবার কয়েকদিনের মধ্যেই সুরেশবাবুকে হত্যা করার উদ্যোগ তাদের পক্ষে একেবারে দুঃসাহসিক। এতে সন্দেহের উদ্রেক করা এবং ধরা পড়ার পুরো সম্ভাবনা। সে কথাটা ঠিকই, কিন্তু তারা অধৈর্য হয়ে উঠেছিল যে আরেকটা খুন করলেই তাদের সকল উদ্দেশ্য সফল হবে। আমেদ খাঁর মারফত রামব্রহ্মবাবু কিছু গুছিয়ে নিতে পারেন, কাজেই সুরেশবাবুকে মারবার জন্য ফাঁদ পাতার ব্যবস্থা সম্পূর্ণ হল। আমেদ খাঁ ঘটনার দিন সন্ধ্যায় সুরেশবাবুর সঙ্গে দেখা করবে বলে গা ঢাকা দিল। তার উদ্দেশ্য সুরেশবাবুকে কলকাতার ট্রেন থেকে আসার সময় পর্যন্ত অপেক্ষা করাবেন, তারপর হাতে বেশি সময় না থাকায় মোল্লার ঢিপির পথে যাত্রা করবেন এবং শকুনের তাড়া খেয়ে মারা পড়বেন। আমি ভাবলাম রামব্রহ্মবাবুর বাড়ির ভিতরটা একবার দেখতে হবে, কিন্তু সেখানে গিয়ে আমার যা দুর্দশা হলো তা তো আপনারা জানেনই। এর আগেও আমি দুবার মরতে মরতে বেঁচেছি। কিছু তো স্পষ্ট বোঝা গেল যে দৈবই আমাকে বাঁচিয়েছে। যখন তখন কোনো অজ্ঞাত বন্ধু আমাকে সতর্ক করে গেছে, কখনো সতর্ক করেছে মুখের কথায়, আবার কখনো ফকিরি আশীর্বাদী দিয়ে। কথাটা বলেই বিদ্যুৎ হেসে ফেলল। এরপর আরম্ভ হলো রঞ্জন রায়ের কথা। তার কথায় প্রকাশ পেল যে বিদ্যুৎ মিত্রকে একা পাঠিয়ে তিনি একেবারেই নিশ্চিন্ত ছিলেন না। শ্যামা হোটেলের হাবু চাকর ও রামব্রহ্মবাবুর ফটকে বৃদ্ধার কেউই নয়, সে তারই ভিন্ন রূপ। রঞ্জনবাবু বললেন, শ্যামা হোটেলে ইঞ্জিনিয়ার সাহেবকে দেখেই বুঝতে পারলাম যে এই ভদ্রলোক দয়া করে দুবার কলকাতায় গিয়েছিলেন। তার পায়ের ছাপ তখনও আমার পকেটে ছিল। দুপুর রাতে সে যখন বাইরে থেকে বিদ্যুতের দরজা খুলে ঘরে ঢোকে, আমি তখন একটা লম্বা চোঙা ঢুকিয়ে বিদ্যুৎকে খোঁচা মেরে ঝাঁকিয়ে দিই আর চোঙার ভিতর দিয়ে কথা বলে তাকে সতর্ক করে দিই। বিদ্যুৎ কলকাতা বা যখন যেখানে গিয়েছে আমি তাকে অনুসরণ করেই চলেছি বরাবরই। এ বিষয়ে শ্যামাকান্তিবাবু আমায় সাহায্য করেছেন। ছেলের অসুখের অজুহাতে ছুটি না পেলে তো আমি অনুসরণ করতেই পারতাম না। ঘোড়ার গাড়িতে বিদ্যুৎ বিপন্ন হলো, আমি তা জানতে পারলুম, কিন্তু অসহায়ভাবে পিস্তল হাতে একটা বুড়ি সেজে বসে রইলুম এই জন্য যে রাত্রেই যদি কোনো দুর্ঘটনার বন্দোবস্ত হয় তাহলে তো সব কিছুই করতে হবে, নইলে সকালবেলায় পুলিশের সাহায্য নিয়ে যা করবার করব। আমার মনে হলো এত রাতে বেতরোগী রামব্রহ্মবাবু বেশি নড়াচড়া করবেন না, কাজে রাতটা হয়তো বিদ্যুৎ বেঁচে যেতে পারে। যা হোক, আমায় আর কিছু করতে হলো না। খানিক পরে দেখি বিদ্যুৎ নিজেই তার বুদ্ধি কৌশলে বেরিয়ে এলো। খুশি হলাম খুবই, তবে তাকে ফকিরের আশীর্বাদ দিয়ে আবার সাবধান করে দিল। রামকমল বাবুর সঙ্গে বিদ্যুৎ যখন যা আলাপ করেছে আমি লুকিয়ে থেকে সে সবই শুনে নিত। একদিন জানতে পারলুম রাত্রিতে সেদিন ফাঁদ পাতা হবে, কিন্তু সব বন্দোবস্ত করে বিদ্যুৎ নিজে হলো উধাও, নিজেই হলো বন্দী। আমার সতর্ক দৃষ্টি সে এড়াতে পারেনি। আমি দেখলাম যে রামমোহন বাবুর বাড়িতে ঢুকলো কিন্তু আর বেরোলো না। সারাদিন যখন কেটে গেল তখন কোনো কিছু অমঙ্গল আশঙ্কা করে আমি এক
অনাথ বিধবার সাজে একটা সোনার আংটি নিয়ে মাত্র 4 আনায় বিক্রি করতে রামব্রহ্মবাবুর বাড়িতে যায়। চাকর কানাই লোকটি খুবই সরব। সে আমার দাবি উপেক্ষা করলে না, চুপি চুপি আমায় ভেতরে নিয়ে গিয়ে আমার দামি আংটিটা 4 আনায় নিয়ে নিলে। 2টো শাক পাতা যদি পাই এরকম ভাব দেখিয়ে কানাইয়ের অনুমতি নিয়েই আমি বাড়িটার প্রকাণ্ড বাগান একটু দেখে নিলাম। মাত্র 4 আনায় একটা আংটি পেয়ে কানাই খুবই খুশি হয়েছিল। কাজেই সে আমাকে কিছুমাত্র সন্দেহ করলো না, বাধাও দিল না। বিশেষত আমি তাকে বলেছিলাম যে রাত্রেও আমি আবার আসবো এক গাছা বালা নিয়ে, সেটিও বিক্রি করিয়ে দিতে হবে। কাজেই আর একটা দাও মারবার আশাই কানাই আমাকে তখন খুশি করতেই ব্যস্ত। কিছুক্ষণ বাড়ির ভেতরে থেকেই আমি বিদ্যুতের অবস্থা সবকিছু বুঝে নিলাম। তারপর বাড়ির বাইরে এসে রাত্রিরে শ্যামা হোটেলে শ্যামাকান্তিবাবুর কাছে গিয়ে নিজের সত্য পরিচয় জানিয়ে বললুম, রামকমলবাবু বলে গিয়েছেন আপনি বিদ্যুতের জন্যে পুলিশের সাহায্য পাবেন। আপনি এখনই তাই করুন। রামব্রহ্মবাবুর দারোয়ানটাকে হঠাৎ কাবু করে আপনার বাড়ির ভেতরে ঢুকে লুকিয়ে থাকুন। আমার পিস্তলের আওয়াজ শুনলেই আপনারা ঘরের মধ্যে ঢুকে পড়বেন। বিদ্যুৎ যে ঘরে আবদ্ধ আছে আমি শ্যামাকান্তিবাবুকে সেই ঘরের বর্ণনা দিয়ে বুঝিয়ে বললুম। আমি জানি আমাদের এই শ্যামাকান্তিবাবু অতি সজ্জন, বিদ্যুৎকে তিনি খুব ভালোবাসেন। কাজেই তাঁর সম্পর্কে আমি কিছুমাত্র সন্দেহা একেবারেই হইনি। এই সব বন্দোবস্ত করে আমি 2টো পিস্তল হাতে নিয়ে একটা গাছ বেয়ে বিদ্যুতের মাথার উপরের ছাদে গিয়ে উঠি। রামব্রহ্মবাবু তখনও সে ঘরে আসেননি। কাজেই ঘর তখন অন্ধকার, কেবল বিদ্যুৎই ছিল সে ঘরের বাসিন্দা। আমি ছাদের একটা দুর্বল জায়গা বের করে একটা ফুটো করে রেখে দিলাম। কয়েকবার টর্চের আলো ফেলে ভেতরটা দেখে নিল। এইভাবে বিদ্যুৎ কোথায় আছে তা জেনে নিয়ে তারই বরাবর একটা জায়গায় আবারও একটা ফুটো করি। তারপর পিস্তল হাতে শেষ সুযোগের জন্য অপেক্ষা করতে থাকি। শ্যামকান্তিবাবুর সঙ্গে পুলিশের আগমন সংবাদ আমি যথাসময়ে জানতে পারলাম। শ্যামাকান্তিবাবুকে দেখা দিয়ে আমিও আমার উপস্থিতি তাঁকে জানিয়ে দিল। তিনি কিছু আশ্বস্ত হলেন। এর মাঝে শ্যামাকান্তিবাবু বুদ্ধি করে মোল্লার ঢিপিতে একটা লোক পাঠিয়ে রামকমলবাবুকে সংবাদ দেন। তিনিও তাঁর দলবল দিয়ে বাড়িতে ঢুকে তৈরি হয়ে থাকেন। আমিদ খাঁ তার দলবল নিয়ে বাড়ির ভেতরে ঢুকতেই যাচ্ছিল, কিন্তু আমার উপদেশ ছিল কেউ বেরোতে গেলে বা ঢুকতে গেলে তাকে যেন গ্রেপ্তার করা হয়। জমাদার ধ্বংসী শ্যামকান্তিবাবুরা কোথায় সেটুকু সুন্দরভাবে সমাধা করেছিল। কাজেই আমোদ খাঁর দলবল রামব্রহ্মবাবুর আগেই গ্রেপ্তার হয়ে হাজত ঘরে চলে গিয়েছিল। সংক্ষেপে বলতে গেলে এই হলো আমাদের ইতিহাস। তারপর বাকিটা সে তো আপনারা সবাই জানেন। সবাই তাতে সাহায্যও করেছে। রঞ্জনবাবুর কথা যখন শেষ হলো তখন সবাই মুগ্ধ, বিহল। এরপর পুলিশের ছোটাছুটি কদিন খুব বাড়ল। মামলার সময় সবকিছুই প্রকাশ হলো। রামব্রহ্ম পিপলাই ছিলেন দুর্দান্ত জুয়ারি, কিন্তু অনেক গুণ ছিল তার। বিদ্যা, বুদ্ধি, অর্থ এসব থাকা সত্ত্বেও ওই একই দোষে তার জীবন নিষ্ফল হয়ে যায়। অর্থের পিপাসায় তিনি নানা শয়তানি চক্রান্তে জাল পাততে থাকেন। রেসকোর্স খুলে কোটিপতি হওয়ার দুরাশাও ছিল তার একটি। অসৎকর্মে সঙ্গীর অভাব হয় না। দুর্বৃত্ত ধনী কয়েকজন তার দলে ভিড়ল। তিনি ছলে, বলে এবং কৌশলে মাঝের মাঠ অধিকারে মন দিলেন। যেখানে বাধা পান, শকুন দিয়ে বাধাদারীকে তিনি রঙ্গমঞ্চ থেকে অপসৃত করেন। সবে নির্বিবাদে এগিয়ে আসছিল। শুধু আনন্দ ঘোষের কয়েক বিঘা জমি পেলেই তার জায়গাটা চৌকস হতো। কিন্তু আনন্দ ঘোষ বেচতে রাজি হলো না। অথচ সেই জায়গাটা না হলে উদ্যমটাই তার মাটি হয়ে যায়। তার বড় আশায় ছাই পড়ে। রামব্রহ্মবাবু আবার মৃত্যুপাত পাতলেন। কিন্তু জানি না এবার তিনি কি কুক্ষণে কাজে হাত দিয়েছিলেন। তার পক্ষে অত্যন্ত কুক্ষণ ছাড়া আর কী বা। রঙ্গমঞ্চে এবার বিদ্যুৎ মিত্র আর রঞ্জন রায় এসে হাজির হলেন। রামব্রহ্মবাবুকে নিয়ে সবশুদ্ধ 13 জন লোক ধরা পড়ল। রত্নেশ্বর হাজরি, আমেদ খাঁ ও রাজেন হালদার এরা সকলেই অপরাধ স্বীকার করল। বিচারে হত্যার ষড়যন্ত্রে তাদের দ্বীপান্তর হলো। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।
আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।